আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পদার্থ চতুর্থ অধ্যায়ে যে কাজ ক্ষমতা শক্তি, সেই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমত আমরা টাইপ ভিত্তিক অধ্যায়কে সূত্র অনুসারে সাজাবো, পরবর্তীতে আমরা সিকিউ এমসিকিউ সমাধান করব। প্রথমত আগে আমরা টাইপ ভিত্তিক দুইটারে এমসিকিউ এবং সিকিউ ভিত্তিক যে সূত্রগুলো আছে সূত্রগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমত হচ্ছে টাইপ ওয়ান। এই টাইপ ওয়ানে মূলত হচ্ছে কৃত কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কৃত কাজ মানে বস্তুর কাজ। প্রথমত আমরা কাজ যে সূত্রটা জানি, যে আমরা শিখছি যে কাজ এরকম, যে কাজ হচ্ছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এই এফ এস কস থিটা মূলত হচ্ছে থিটা এইখানে, অথবা আর একটা বলা যায় যে ডাব্লিউ সমান এফ এস। এইখানে প্রতিটার যদি আমরা সাইড নোট করি, তাহলে ডাব্লিউ হচ্ছে কৃত কাজ, কাজের একক হচ্ছে জুল। এইখানে বল, এফ হচ্ছে বলের একক হচ্ছে নিউটন। এসটা হচ্ছে সরণ, এর একক হচ্ছে মিটার। এবং এই যে এখানে কস, তো কস থিটা যেটা, এটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। এটা এখন এখানে একটা কথা হচ্ছে যে আসলে বল কাকে বলে। এই যে বল যা আমরা বলছি, মনে করেন এরকম একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা এই দিক থেকে এফ বল প্রয়োগ করেছি। এফ বল প্রয়োগ করলে বস্তুটা যে এস মিটার সরণ হবে, তাহলে এই যে একটা বস্তুকে বা এটাকে এম ভরের বস্তু ধরা যায়, তো এই বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা যে সরণ ঘটবে বস্তু এই জায়গায় আসলো, এই বস্তুর কৃতকাজ কত হবে? কৃতকাজ আমরা জানি ডাব্লিউ। এই যে ডাব্লিউ সমান এফ এস, এটা আমাদের মুখস্থ, এফ এস কস থিটা। দেখো এইখানে এফ এর মান তো দেওয়া থাকবে, এস এর মান দেওয়া থাকবে, কস থিটা আমরা থিটার মানটা ধরি। থিটার মানটা হচ্ছে এই যে বস্তুটাকে বল প্রয়োগ করা হয়েছে এইদিকে, বস্তুটার বল যে দিক প্রয়োগ করা হয়েছে বস্তুটার সরণ সেই দিকে হচ্ছে, তাহলে বল যে দিকে বস্তুর সরণ যদি ওই দিকেই ঘটে, তাহলে মধ্যবর্তী কোণটা কত? এই যে বল ওই দিক, সরণ এই দিক, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে এফ এস কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এই ডাব্লিউ সমান এফ এস আসে। এই সূত্রটা তখনই আসে যখন মান কত, যখন এই মানটা থিটা ডিগ্রি, এই থিটার মানটা 0 ডিগ্রি, তখন হচ্ছে ডাব্লিউ সমান এফ এস। এবার এখান থেকে একটা সংজ্ঞা লেখা যায় বলের, যে আসলে বল কাকে বলে। তো কোন বস্তুর উপর বল, দেখো কোন এই যে কাজ, মানে কাজ কাকে বলে, এটা হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করার পর, বল প্রয়োগের পর যদি সরণ ঘটে, কোন বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে, এখানে বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে, বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে, তাহলে এই যে বল প্রয়োগে বস্তুর যদি সরণ ঘটে, তাহলে বল ও সরণে, এই যে বল যেটা আছে, বল ও বলের দিকে, তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল, এই যে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখন শুনুন, এইখানে আমরা এখন থেকে সূত্র শিখছি যে বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে তাকে কাজ বলে। আজকে বললাম যে বল প্রয়োগে যদি বস্তুর সরণের উপাংশের গুণফল, তাকে কাজ বলে। তাহলে সরণের উপাংশের গুণফল মানে হচ্ছে মধ্যবর্তীকার কোণের মানটা। সরণের উপাংশের গুণফল মানে হচ্ছে কি মধ্যবর্তী কোণের মান। তার মানে যে এখানে কি দেখো, যে যদি বল প্রয়োগে বস্তুর কোণ না থাকে, তাহলে হচ্ছে কি হয়, যে কোণ, এই সূত্রটা ডাব্লিউ সমান এফ এস, যদি বল প্রয়োগের দিক এবং সরণের দিক একই হয়, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে
Fs। তাহলে আমরা লিখছি যে সরণের উপাংশের গুণফল এই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর সরণ, তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটালে তাহলে বল ও বলের দিকে, বল যেই দিক বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কৃতকাজ বা কাজ বলে। এখন সরণের উপাংশ বলতে কোন জিনিসটাকে আমরা বুঝি? সরণের উপাংশ, তার মানে সরণের উপাংশ বলতে যে যেই দিকে বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুর সরণটা যেই দিকে হচ্ছে তার মধ্যবর্তী কোণ। এখন কোন রকমের ঘটনা যদি এই কখন কোন সূত্র বসবে, মানে কখন এই সূত্র বসবে কখন এই সূত্র বসবে, এই দুইটা নিয়ে একটু ঝামেলা লেগে যায়। এর জন্য দেখো, মনে করো যে কোনো একটা বস্তুকে এই দিক থেকে আমরা এরকম একটা চিত্রে এদিক থেকে বল প্রয়োগ করছি। কোন দিক থেকে? মনে করো এই যে একটা বস্তু ছিল, এই জায়গায় বস্তুটাকে আমরা এফ বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করার পরে বস্তুটার সরণ ঘটছে মনে করো এই বরাবর, সরণ ঘটছে এই বরাবর। তাহলে এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা, মধ্যবর্তী কোণ থিটা, এবং এই যে সরণ ঘটার পর বস্তুটা এই জায়গায় আসছে, তাহলে এটা হচ্ছে সরণ। বল প্রয়োগ করার পরে বস্তুটা সরণ ঘটছে, এই ক্ষেত্রে কৃত কাজ কত? যদি এরকম বলি কৃত কাজ কত, কৃত কাজ কত? তাহলে দেখো কৃত কাজ এখানে কি হবে, দেখো ডাব্লিউ সমান, আমরা সূত্র একটাই মুখস্থ, কোথায় কি এসেছে তো আমরা একটা সূত্র মুখস্থ করবো যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এবার এই এফ এর মান তো দেওয়া আছে, এফ তো এফ, এস এস মানে বস্তুর যেটা সরণ ঘটবে এটা, এই কস তো কস, থিটার মান হচ্ছে, দেখো থিটার মান লিখছি যে বল ও সরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা দেখো, বল প্রয়োগ করা হয়েছে এই বরাবর, বলটাই এই বরাবর, সরণ ঘটলো এই বরাবর, মানে বল এই বরাবর, সরণ এই বরাবর। তা আমরা কি বলছি? বল ও সরণের, তাহলে বল এই দিক সরণ এই দিক, এর মধ্যবর্তী যে কোণ এই কোণটা হচ্ছে থিটা। এর নিয়ে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। এবার দেখো পরেরটা, মনে করো যে চিত্রটা যদি কখনো এরকম না হয়ে যদি এরকম হয়, কোন একটা বস্তু এই অবস্থায় আছে, এই অবস্থায়, তাহলে বস্তুটা এই জায়গায় ছিল, তা আমরা এবার এটাকে মনে করো যে বল প্রয়োগ করছি এই বরাবর, এই যে বরাবর, এই বরাবর বল প্রয়োগ করছি, করার পর বস্তুটা এই মিটার সরণ ঘটলো, ঘটার পর বস্তুটা এই জায়গায় আসলো, আর এবং বস্তুটার কোণ দেওয়া ছিল মধ্যবর্তী কোণ থিটা। এবার এই ক্ষেত্রে সূত্র কোনটা বসবে? তাহলে আমাদের মনে হচ্ছে যে ডাব্লিউ সমান আমাদের সূত্র একটাই, এফ এস কস থিটা, এটা আমাদের মূল সূত্র। এবার এফ এর মান তো এফ ঠিক আছে, এস ঠিক আছে, কিন্তু কস, এই যে থিটার মান কোনটা? এই থিটার মান কি থিটা? না, কেন না? আমরা জানি এই থিটার মান হচ্ছে বল যেই বল প্রয়োগের দিক ও সরণের উপাংশের গুণফল। তাহলে দেখো বল প্রয়োগ করা হয়েছে এই বরাবর, বস্তুর সরণও ঘটছে এই বরাবর, এই যে সরণ, তাহলে বল যেই দিকে সরণ সেই দিকের মধ্যবর্তী কোনো কোণের মান আছে? না, কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে যদি আমরা এই cos 0 ডিগ্রির মান বসাই, এরকম f s cos 0 ডিগ্রি 0, তাহলে কত হবে? এই cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, মানের সাথে গুণ করলে এই যে w সমান f s সূত্র আসবে। তাহলে এইটা সূত্র আমাদের এখানে বসবে, এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা নয়। পরেরটায় যদি আসি, মনে করো যে এবার আর এই কথাগুলো বলো নেই, এগুলো একটু তুলনার ব্যবস্থা করো এবং পরবর্তীতে দেখো যে এরপরে যে অংশটা আছে, যদি বস্তুগুলো এইরকম না হয়, যদি বলে যে অভিকর্ষ বল দ্বারা কাজ, কোন বল দ্বারা? যদি বলে অভিকর্ষ বল দ্বারা কাজ, তাহলে কিরকম হবে? দেখো অভিকর্ষ বল, এই মাঝে মধ্যে মনে করো কোনো একটা বস্তুকে এই দিক থেকে আমরা, এটা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, ভালো করে দেখো, এটা একটু মনোযোগ দাও। এই যে হচ্ছে অবস্থা, কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করছি এই দিক, এটা হচ্ছে থিটা, তাহলে একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করছি এই বরাবর, এইখানে ছিল, এই বরাবর বল প্রয়োগ করে বস্তুটাকে এই উপরের দিকে উঠাচ্ছি, এটা সরণ ঘটবে, তাহলে এটার মান হচ্ছে কত? এই বস্তুটা এই জায়গায় আসছে, আসার পর এদিক উচ্চতা দেওয়া আছে, কতটুকু উচ্চতায় দেওয়া আছে। এবার প্রশ্ন বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, কোন বল দ্বারা? অভিকর্ষ। দেখো আমাদের মনে হচ্ছে যে আমরা সূত্র বসাবো ডাব্লিউ সমান এরকম, এই যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, থিটার মান কত? থিটার মান এই যে থিটা, আসলে ভাইয়া এটা না, দেখো এই যে ডাব্লিউ সমান কেন এটা নয়, এই থিটাটা হচ্ছে, আমরা এই থিটাটা কি জানি যে বল যেই দিক সরণ যেই দিক তার মধ্যবর্তী কোণ, কিন্তু এখানে কোন বল দ্বারা বলছে? এখানে কি আমাদের এই বল দ্বারা কাজ বলছে? বলে না, আমাদের বলছে অভিকর্ষ বল দ্বারা কাজ। এই যে অভিকর্ষ বল কোন বস্তুর কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। আর অভিকর্ষ বল মানে ওজন,
তার ওজন কোনো বস্তু নিচের দিকে কাজ করে, তাহলে আমাদের বলছে অভিকর্ষ বল দ্বারা কাজ, তাহলে আমাদের এই বলটা তার কোনো কাজ নেই, কাজ হচ্ছে নিচেরটা দ্বারা। তা আমরা যদি নিচেরটা দ্বারা বল নির্ণয় করি, তাহলে আমরা সূত্র কোনটা বসাবো? এই সূত্রটাই বসাবো যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এবার আমাদের কাজ হচ্ছে যে যেহেতু ডাব্লিউ সমান এফ এস কস থিটা, তার মানে এই যে এফ তো এফ, এস এস, কস থিটা, থিটার মান কত বসাবো? এই যে কস তো কস। এবার দেখো যে এই কস কত বসাবো, এই থিটার মানটা কত বসাবো? আমরা জানি যে বল প্রয়োগের দিক ও সরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা দেখো, বস্তুটা সরছে এই দিক, আর আমাদের বলছে অভিকর্ষ বল দ্বারা, এই বলের কথা কিন্তু বলে না। যদি এই বলের কথা বলতে তাহলে উপরের দিকে উঠাইতাম, যেহেতু আমাদের এই বলের কথা বলে না, বলছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল বস্তু নিচের দিকে কাজ করে, তাহলে বল বস্তুটার সরণ এই দিক, বল ঘটলে এই দিক, তাহলে এর আমাদের মধ্যবর্তী কোণ পুরোটা জানা দরকার, মানে এই পুরা কোণটা জানা দরকার। দেখো উপরের কোণটা আমরা থিটা জানি, নিচেরটাও আমরা জানি যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আমরা জানি। তাহলে দেখো যে মূলত এই থিটার মানটা কত হচ্ছে? cos 90 প্লাস হচ্ছে থিটা, এইটা হচ্ছে cos 90 প্লাস থিটা, এই পুরোটা হচ্ছে cos 90 প্লাস থিটা। এবার বুঝো cos 90 প্লাস থিটা মানে কি লেখা যায়? এই যে f তো f, s s, আর cos 90 মানে লেখা যায় sin থিটা, এই যে sin থিটা, তাহলে এইটুকুর পরিবর্তে লেখা যাবে sin থিটা। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে f s সমান হচ্ছে sin থিটা। এবার এই যে ত্রিভুজটা যেটা আছে, এই ত্রিভুজের এখানে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। উচ্চতা মানে এটা কি লম্ব, এই যে ত্রিভুজের বিপরীত দিকে এটা হচ্ছে লম্ব, এটা দেওয়া আছে অতিভুজ। তাহলে কোন ত্রিভুজের লম্ব এবং অতিভুজ যদি দেওয়া থাকে, কোন ত্রিভুজের লম্ব এবং অতিভুজ যদি দেওয়া থাকে, তাহলে আমরা sin থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান কি জানি? তাহলে লিখে রাখবো এই যে sin থিটা সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ। লম্বের জায়গায় কি আছে? h, আর অতিভুজের জায়গায় কি আছে? s। কোনো কারণে আমরা যদি এইচটাকে সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে এই s যেটা s তো থাকলো, এইদিকে sটা হচ্ছে sin থিটা। তাহলে দেখো যে আমরা s sin থিটার পরিবর্তে এইচটাকে বসাইতে পারবো। তাহলে বস্তুর ওজন যেহেতু কাজ করে, f এর পরিবর্তে হচ্ছে mg, আর এই s sin থিটার পরিবর্তে আমরা বসাতে পারবো কি? h, এই যে h। তাই আমাদের সূত্রটা কখনো w সমান mg h বসতে পারে, তবে মনে রাখবো আমরা যে বস্তুটা উঠতেছে অভিকর্ষ বলের বিপরীত দিকে এবং বস্তু পড়তেছে নিচের দিকে, যার কারণে এই সূত্রটা হবে মাইনাসের সূত্র। যদি কোনো বস্তু এই নিচের দিকেই পড়ে তাহলে প্লাসের, তার মানে অভিকর্ষ বলের দিকেই পড়ে। আর যদি বস্তুটা অভিকর্ষ বলের বিপরীত দিকে যায়, মানে বল পড়েছে নিচের দিকে, অভিকর্ষ বল সর্বপরীত দিক, তখন মাইনাসের সূত্র বসবে। তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠলেই কোনো বস্তু এটা হবে মাইনাস হবে। এতদূর পর্যন্ত আর তো কোনো ঝামেলা হওয়ার কথা না, এতদূর পর্যন্ত কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন মানে এই কাজটা বলতে পারি কি দ্বারা? যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে আবার বুঝো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মানে আমরা সূত্র জানি W সমান Fs cos থিটা। তাহলে Fs ঠিক আছে, cos ঠিক আছে, কিন্তু থিটার জায়গায় আমরা থিটাটা কি জানি? এই থিটাটা কি? থিটাটা হচ্ছে বস্তুর বল ও সরণের মধ্যবর্তী কোণ, তার বল ও সরণের মধ্যবর্তী কোণ, সরণের মধ্যবর্তী কোণ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বল ও সরণের মধ্যবর্তী কোণ, তাহলে বল কোন দিকে? এটা যেহেতু অভিকর্ষ বল দ্বারা বলছে, এই বল দ্বারা বলছে, এই বল দ্বারা বলে নাই, তাহলে অভিকর্ষ বল মানে কোন দিকে পড়ে? নিচের দিকে। তাহলে অভিকর্ষ বলটা নিচের দিকে এবং বস্তুর সরণ বিপরীত দিকে, তাহলে সরণ আর বলের মধ্যবর্তী কোণ কোনটা? এটা পুরাটাই। এই পুরাটার কোণের মান দেওয়া নাই, উপরেরটা দেওয়া আছে থিটা, নিচেরটা আছে 90 ডিগ্রি। তাহলে থিটার সাথে 90 ডিগ্রি কি আকারে আছে? যোগ আকারে আছে, যার কারণে লিখছি থিটার পরিবর্তে 90 প্লাস থিটা। আমরা জানি cos থিটা সমান, এই cos 90 প্লাস থিটা সমান হচ্ছে sin থিটা। এই যে fs cos 90 প্লাস থিটার পরিবর্তে sin থিটা, f সমান হচ্ছে mg s, এই যে s sin থিটা মানে এখানে লিখছি যে s sin থিটা সমান h বাই x লেখা যায়, মানে h বাই s লেখা যায়, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। h টাকে সামনে রাখছি, sin থিটা s টা আগে লিখছি। এই যে এই s sin থিটার পরিবর্তে h লেখা যায়, h লিখছি। এই যে s sin থিটার পরিবর্তে h লিখছি। এইখানে মাইনাসটা হওয়ার কারণ কি? মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে কোন বস্তু যখন অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে তখন মাইনাস বসে, সেই অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে আর বস্তুটা উপরের দিকে উঠছে, এজন্য মাইনাস বসেছে। এটা নিয়ে আর কোনো রকমের সমস্যার কথা না। পরেরটা দেখো, যদি এইটাকে সামারি আমরা করি, তাহলে সূত্র আমরা কয়টা শিখছি? এখান থেকে সূত্র শিখছি এরকম যে W সমান
এফ এস এটা কখন, যখন থিটার মান, কখন, যখন থিটার মান কত, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এই ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এখানে থিটাটা কি, বল ও সরণের মধ্যবর্তী কোণ। আর একটা সূত্র দেখলাম আমরা কি, এই যে ডাব্লিউ সমান এম জি এইচ, কিন্তু এখানে একটা মাইনাস দেখছি, মাইনাসটা কখন হবে, যখন বস্তু নিচ থেকে উপরের দিকে, মানে বস্তুর সরণ ঘটবে উপরের দিকে এবং বস্তুর ওজন টাচ করে নিচের দিকে, মানে বিপরীতমুখী হয়ে যাবে। মানে নিচ থেকে কোনো বস্তু যখন উপরের দিকে উঠে তখন এই মাইনাসের সূত্রটা বসে। এখন দূর পর্যন্ত আর কোনো ঝামেলা নাই। এবার দেখো পরেরটা, এবার পরে এই সময় মনে করো যে আমরা এই সরণের মধ্যবর্তী কোণ নিয়ে আর কোনো ঝামেলা নাই। এবার আসি আমাদের হচ্ছে টাইপ 2, তাহলে আমাদের টাইপ 1 এই পর্যন্তই শেষ। টাইপ 2, টাইপ 2 হচ্ছে কাজ ও শক্তি। টাইপ 2 কাজ ও শক্তি, কাজ ও শক্তি। দেখো ভাই, কাজ শক্তির উপপাদ্য আমরা প্রথমত শিখব। কি কাজ শক্তির উপপাদ্য, কাজ শক্তির, কাজ ও শক্তির উপপাদ্য, এখন দেখ কাজ শক্তির উপপাদ্যটা কি জিনিস। দেখো কাজের আমরা সূত্র কি জানি, এই কাজের সূত্র একটা, কাজ হচ্ছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এই যে এফ এস কস থিটা। ভাই যখন এই ডাব্লিউ সমান এফ এস কখন হয়, যখন থিটা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। যখন থিটা সমান 0 ডিগ্রি তখন ডাব্লিউ সমান এফ এস। এবার একটু বুঝো যে আমরা যদি দেখি যে এফ সমান আমরা কি লিখতে পাই, এফ সমান হচ্ছে এম এ লিখতে পাই। তাহলে এই এম ইনটু হচ্ছে এ আর এস মতো এস থাকবে। এবার এ সমান আমরা কি সূত্র জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2এস সূত্র জানি। এই যে এ সমান লেখা যায় ভি স্কয়ার এ, মানে এই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2এস। এইখান থেকে আমরা ইউ স্কয়ার প্লাস 2এস টাকে সামনে নিয়ে আসলে ভি স্কয়ারটা করা যায়। তাহলে এখান থেকে যদি এই যে এর মান নির্ণয় করি তাহলে কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2 আর একটা হচ্ছে এস। এবার দেখো এর জায়গায় যদি এটা বসাই, যে এই যে এম বসাইলাম, এর পরিবর্তে কি বসাইছি, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2এস, আর শেষে যে এস আছে এসটাকে রাখি দিলাম। দেখো নিচে এখানে দুইটা এস, একটা এস কাটাকাটি করলে কয়টা এস থাকে, এইখানে একটা এস আর এখানে একটা এস বাদ দিলে একটা এস থাকে। এবার বুঝো, দেখো এইখানে এই যে এস আর এস কাটাকাটি করা যায়, এই দিকের এস আর এই দিকের এস কাটাকাটি করলে কি থাকে, সংখ্যা থাকে 2, এই এস আর এস কাটাকাটি, তাহলে সংখ্যা কি থাকে, তাহলে এইদিকে আছে এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার আর এই দিকে আছে কি 2, এরকম। এই সংখ্যাটাকে আমরা একটু যদি সাইড করে লিখি যে 1/2 এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার লেখা যাবে এই অবস্থায়। এবার করলে দেখি যে এই এম আর হাফ দুইটার সাথে গুণ হয়ে আছে, তার মানে এই হাফ এম ভি স্কয়ার লেখা যাবে মাইনাস হাফ এম ইউ স্কয়ার লেখা যাবে। তাহলে মূলত এই সূত্রটা কিসের, এটা শক্তির। এই যে শক্তির সূত্র আমরা কি জানি, এই যে শক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো এটা হাফ এম ভি স্কয়ার মানে কি, শেষ শক্তি, এটা হচ্ছে আদি গতি শক্তি। তার মানে এটা হচ্ছে শেষ শক্তি আর এটা হচ্ছে আদি শক্তি। তাহলে একটু বুঝো যে এই মাইনাস তো মাইনাস, ঠিক আছে, তার মানে এই যে শেষ, এটা কি মূলত এটা শক্তির পরিবর্তন। শক্তির কি পরিবর্তন, কোন শক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। এটা কি গতিশক্তি না, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার, শক্তির পরিবর্তন। তার মানে লেখা যায় যে কাজ সমান লেখা যায় যে শক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ সমান কি লেখা যায়, এই যে কৃত কাজ সমান কি লেখা যায়, গতিশক্তির পরিবর্তন। এইখানে ভাই একটা জিনিস মুখস্থ রাখো যে কাজ আসলে কি, কাজ কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের যদি সরণ ঘটে, সরণের অংশের গুণফলকে কাজ বলে। আর শক্তি কি ভাই বুঝো, এবার শক্তি যেইটুকু আমরা কাজ করি সেইটুকুই সেই শক্তি লাভ করে। কিরকম, মনে করো এই যে বস্তু আমরা এখানে ধরে রাখছি এরকম,
এই বস্তুটাকে আমি ধরিয়ে এদিকে কাজ ঘটাইছি, মানে উপরে কাজ ঘটাইছি, যতটুকু কাজ ঘটাইছি সে পড়ার জন্য নিচে দিকে ততটুকুই শক্তি লাভ করবে। তার মানে কাজ এক ধরনের শক্তি, একটা রূপান্তর মাত্র। এখানে কাজ আলাদা কোনো কিছুই না, শক্তি আলাদা কোনো কিছুই না। তাহলে এই যে কাজ কৃত কাজ সমান কি গতিশক্তির পরিবর্তন, মানে শক্তির পরিবর্তন। কাজ সমান কি শক্তির পরিবর্তন। তাহলে যেভাবেই থাকে কাজ হচ্ছে শক্তির পরিবর্তন, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া মাত্র। তাহলে এই কৃত কাজ সমান এই যে ডাব্লিউ সমান এই যে লাইনটা লিখছি ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এইটাই সেই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। এটা কি শক্তির নিত্য, এটা হচ্ছে গতিশক্তির উপপাদ্য। এই যে কাজ ও শক্তির উপপাদ্য হচ্ছে এই লাইনটা, হাফ ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এটা হচ্ছে শক্তির উপপাদ্য, মানে কাজ শক্তির উপপাদ্য। এবার আসো, যদি এইটাকে আমরা দেখতে চাই যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, তাহলে একটা প্রশ্ন তৈরি। প্রশ্ন মনে করে এখানে একটা বল আছে, একটা বস্তু আছে, এখানে এইখানে একটা বস্তু, এই বস্তুটাকে আমরা এই দিক থেকে বল প্রয়োগ করছি, বলের মান মনে করো 20 নিউটন, 20 নিউটন। তাহলে বস্তুটা 1 কেজি ভরের ছিল। কত কেজি? মনে করো 1 কেজি ভরের। এই যে বস্তুটা 1 কেজি ভরের। প্রথমে কি ছিল? মনে করো প্রথমে স্থির ছিল। প্রথমে বস্তুটা স্থির ছিল, স্থির। তাহলে এই বস্তুটা যখন 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে তখন আর শেষ বেগ ছিল। শেষ বেগ মনে করো যে v সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। বেগত্ব বলছে আমাদের হচ্ছে বস্তুর সরণ কত। বস্তুর কি বেগত্ব বলছে? বস্তুর সরণ। মনে করে এরকম প্রশ্ন, বস্তুটির সরণ কত? সরণ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, বস্তুটির সরণ কত। দেখো ভাই, বস্তুটির সরণ নির্ণয় করতে বলছে এখানে। আমরা সরণ নির্ণয় করতে গেলে সূত্র কি জানি? আমরা যে কাজ শক্তির উপপাদ্য শিখে এসেছি কিছুক্ষণ আগে, কাজ শক্তির উপপাদ্য অনুসারে কি ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার ছিল। এবার একটা জিনিস বুঝো, এই যে প্রথমে স্থির, প্রথমে কি স্থির মানে কি আদি বেগ 0। তাহলে এই বস্তুটার বেগ যদি 0 হয় ভাই, তাহলে এর পুরোটার মান কত হবে? 0। তাহলে এই যে ডাব্লিউ সমান কি লেখা যায়? এফ এস সমান হাফ, তো হাফ এম ভি স্কয়ার মাইনাস হচ্ছে 0। এবার আমাদের বের করতে বলছে কার মান? সরণের মান। তাহলে সরণটাকে তুমি রাখি দাও, তাহলে বলটাকে এদিকে কি করবে? ভাগ করে দিবে। তাহলে এরকম হবে, এই যে হাফ এম ভি স্কয়ার বাই কত? এই যে এফ। এবার একটা জিনিস বুঝো যে উপরেরটাকে এই যে হাফ মানে কি 0.5 এম এর মান কত? 1 ভি এর মান 10 এর উপর স্কয়ার বাই বল হচ্ছে 20 নিউটন। এবার দেখো অ্যানসার করো, 10 এর উপর স্কয়ার দিলে ভাই 100, ক্যালকুলেটরে অ্যানসার করবে। 100 কে অর্ধেক করলে হচ্ছে 50 কে 20 দ্বারা ভাগ। তাহলে 50 কে যদি 20 দ্বারা ভাগ দাও 20 × 40 মানে 2.5 মিটার সমান হবে। এই যে কাজ শক্তির উপপাদ্য অনুসারে এরকম করে নির্ণয় করা যায়। এখন ভাই কথা হলো যে আমরা আসলে কাজ শক্তির উপপাদ্যটা বুঝছি কিনা। এটা যদি বুঝতে পাই তাহলে অঙ্ক আমরা করতে পারবো, না বুঝতে অঙ্ক করতে পারবো না। আবার বলেছি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, যখন থিটার মান 0 ডিগ্রি তখন হয় ডাব্লিউ সমান এফ এস। এফ সমান হচ্ছে লেখা যায় এম এ লিখছি এস তো এস এম আর এর পরিবর্তে লেখা যায় যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s এর সূত্র অনুসারে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, এই যে 2s বসেছে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। এইদিকে আর এইদিকে কাটাকাটি করছি, পরে এম যেটা আছে এম রাখছি, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার রাখি দিয়েছি, 2 টাকে ভাগ করে দিয়েছি। এই 2 টাকে আমরা এক সাইডে নিয়ে আসছি, মানে উপরে একটা 1 আর 2, এখানে হাফ হইছে, এম আছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই এম আর হাফটা দুইটার সাথে গুণ আছে, দুইটার সাথে গুণ করে দিয়েছি, যার কারণে একটা সূত্র দাঁড়াইছে ডাব্লিউ সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। ভাই এটা কি একটা গতিশক্তি না? তাহলে এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। তার মানে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি মানে কি? গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন দেখা যায় যে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে কৃতকাজ সমান কি লেখা যায়? কৃতকাজ সমান লেখা যায় গতিশক্তির পরিবর্তন। এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে? গতিশক্তির পরিবর্তন। এবার আসবো আমরা গতিশক্তি ও বিভব শক্তি। কোন শক্তি? গতিশক্তি বিভব শক্তি। এই 2 নম্বর টাইপে আসবে, মানে কাজ শক্তির উপপাদ্য আমাদের শেষ। এবার আসবো গতিশক্তি ও বিভব শক্তি। দেখো এদিকে আমরা আসবো কি বিভব শক্তি ও গতিশক্তি। এই যে বিভব শক্তি ও গতিশক্তি, বিভব শক্তি ও গতিশক্তি ভালো করে বুঝো।
যে বিভব শক্তি মানে গতিশক্তি, তাহলে আমরা মূলত আসবো প্রথমত যে মানটা আসবে সেটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি নিয়ে আগে বলবো, বিভব শক্তি পরে আসবো। গতিশক্তি কি ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে ভাই ই কে হচ্ছে এনার্জি, কে থেকে কে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এই সূত্র আমরা সবসময় জানি, তাহলে তুমি এতটুকু মনে রাখো গতিশক্তির মান এই যে যদি আমরা ভির মানটা জানি, এই ভি মানে গতিশক্তি জানতে হলে আমাদের কার মান জানতে হবে, বেগের মান জানতে হবে। বেগ ছাড়া আমরা কখনোই গতিশক্তি জানতে পাবো না। তাহলে লিখে রাখো যে গতিশক্তি জানতে হলে বেগ জানতে হবে, বেগ জানতে হবে মানে আমরা যদি এই গতিশক্তির মান জানতে চাই তাহলে বেগ আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে বেগের সূত্র মানে আমরা কোন কোন সূত্র থেকে বেগগুলোকে বের করতে পারি, এই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s অথবা ভি সমান ইউ প্লাস এটি, এইখান থেকে পাবো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as থেকে পাবো। এইচ সমান ইউ প্লাস হাফ এটি স্কয়ার থেকে পাবো। তারপরে ভি সমান ইউ মাইনাস জিটি থেকে পাবো ভি সমান ইউ প্লাস জিটি, অথবা পাবো ভি সমান ইউ মাইনাস জিটি। এখন ভাই এই যে প্লাস জিটি আর মাইনাস জিটি কখন বসে, কোন বস্তু যখন অভিকর্ষ বলে বিরুদ্ধে উঠে তখন সেটা জি, তার মানে কোন বস্তু যদি নিচ থেকে উপরের দিকে উঠে তখন আমরা মাইনাসের সূত্র, যখন কোন বস্তু উপর থেকে নিচের দিকে নামে মানে অভিকর্ষ ত্বরণের দিকেই পড়ে তখন এটা হচ্ছে প্লাসের সূত্র। এগুলো সূত্র দিয়ে এখানে বের করা যায়। যদি এগুলো না থাকে তাহলে এস সমান ভিটি আছে, এই যে এস সমান ভিটি এই সূত্র দিয়েও বের করা যাবে। এস সমান ভিটি এই সূত্র দিয়ে যাবে। আবার সূত্র আছে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইনটু হচ্ছে টি। তাই যখন যে মান দেওয়া থাকবে তখন সেই মানের উপর ভিত্তি করে আমরা এই মানগুলোকে বের করব। এবার আমরা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে গতিশক্তির আমরা মূলত এই গতিশক্তিটাকে যদি কিভাবে নির্ণয় করা যায়, আমরা যদি কোনো বস্তুর বেগ জানতে পারি তাহলে আমরা গতিশক্তি জানতে পাবো। তার মানে বস্তুর ভর দেওয়া থাকে হাফ বস্তু, তাহলে ভির মানটা জানতে পারলে আমাদের গতিশক্তি জানা শেষ। এবার হচ্ছে গতিশক্তি কাকে বলে, এখানে একটা প্রশ্ন আসছে যে গতিশক্তি মানে কাকে বলে। তাহলে ভাই যদি মনে রাখো কিসের উপর ভিত্তি করে, বেগের উপর, তাহলে তুমি মনে রাখবে এতটুকু কোনো বস্তুর বেগের কারণে যে শক্তি লাভ করে তাই তার গতিশক্তি। তাহলে শর্টকাট করে আমরা মনে রাখি এরকম যে কোনো বস্তু বেগের কারণে বা বেগের পরিবর্তনের কারণে যে শক্তি লাভ করে তাকে কি বলে, তাকে গতিশক্তি বলে। তাহলে কোনো বস্তু ভাই বেগের কারণে যে শক্তি লাভ করে তাকে কি বলা হয়, তাকে গতিশক্তি বলে, এবার শোনো, যদি প্রশ্ন আসে এরকম যে একটা প্রশ্ন ধরে নাও যে গতিশক্তি আমরা একটু বের করি, মনে করো ইউ বেগে কোন একটা বস্তুকে ইউ বেগে যদি আমরা ছুঁড়ে মারি, তাহলে ইউ বেগে ছুঁড়ে মারলে 2 সেকেন্ড পর, মনে করো যে 2 সেকেন্ড পরে গতিশক্তি কত, প্রশ্ন হলো 2 সেকেন্ড পরে গতিশক্তি কত, এই হচ্ছে প্রশ্ন। কি বলছি যে ইউ বেগে ছুঁড়ে মারলে মানে কোন একটা বস্তুকে ছুঁড়ে মারলে 2 সেকেন্ড পরে গতিশক্তি কত। মনে করো যে ইউ এর মানটা এই যে ইউ সমান মনে করো 20 মিটার দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড। তার মানে 20 মিটার পার সেকেন্ড থেকে কোন বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে গতিশক্তি কত হবে। তাহলে বুঝো এখানে ভাই কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, তারপরে সময়টি দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে গতিশক্তি নির্ণয় করতে বলছে, গতিশক্তি ই কে সমান হচ্ছে ই কে সমান হট, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কয়ার। মনে করি এরকম গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। ভাই আমরা জানি যে ভির মান জানলেই আমাদের গতিশক্তি শেষ। তাহলে ভি যেহেতু আমরা জানি টির মান দেওয়া আছে, তার মানে গতিশক্তি নির্ণয় করতে পারবো এরকম। এখন এই যে ভির মান যেহেতু নাই তাহলে ভি সমান ইউ প্লাস জিটি আর মাইনাস জিটি লেখা যায়। এখন বলো এই যে বস্তুটাকে ছুঁড়ে মারছি না, ছুঁড়ে মারলে কি হয়, মনে করো নিচ থেকে উপরের দিকে উঠে একটা বস্তুকে ছুঁড়ে মারলে কি এই যে যদি মানে নিচ থেকে উপরের দিকে উঠে, তাহলে এটাকে অভিকর্ষ বলের দিকে কাজ করে বিপরীত দিকে হলে কি হবে, মাইনাসের সূত্র হবে। তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি। এই অবস্থায় ইউ এর মান তো কত 20, এই যে 20 মাইনাস জির মান 9.8 ইনটু টি, টির মান হচ্ছে 2। এটাকে যদি তুমি आंसर করো ভাই তাহলে आंसर আসবে 0.4 মিটার পার সেকেন্ড। কি রকম করি, এই যে 9.8 কে টির মান কত
আর টির মান হচ্ছে 2, তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 19.6, 20 থেকে 19.6 বাদ দিলে 0.4। তুমি ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার করবে এটা 20 মিটার পার সেকেন্ড, এটা কার মান? ভি মান। তাহলে অতএব এই যে ই কে সমান হাফ, তো হাফ এম এম, ভির মান কত পাইছি এই দেখো, এটা কিন্তু ভির মান ভাই, এটা কত মান? ভির মান। তাহলে 0.4 এর উপরে তুমি স্কয়ার করে দিবা, তাহলে স্কয়ার করলে 0.4 এর উপরে স্কয়ার করলে 16, যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 0.08 মিট। এই এম এম মানে ভর, কেন? বস্তু তো ভর দেওয়া নেই, যার মানে আমরা ভর রাখছি, গতিশক্তির একক হচ্ছে জুল। এটা হচ্ছে অ্যানসার। এটা নিয়ে আর কোনো রকমের কোনো ঝামেলা হওয়ার কথা নয়। পরেরটা দেখো, আমরা বিভব শক্তি, গতিশক্তি এরকম একটা লিখছি। এবার যদি প্রশ্নটাকে চেঞ্জ করা যায়, কি লিখছি? এটা গতিশক্তির লিখছি, কিন্তু ওইটাতে নিক্ষিপ্ত বস্তু ছিল। এই যে কোন বস্তু এত বেগের কারণে যে শক্তি লাভ করে এটাতে লিখছি এই যে 2 সেকেন্ড পরে ছুঁড়ে মারলো, মানে নিচ থেকে উপরের দিকে উঠেছে। এবার যদি ভাই পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তাহলে সূত্রগুলো কিরকম হবে এটা আমরা দেখব। তাহলে লিখবো এবার পরন্ত বস্তুর ক্ষেত্রে। কোন বস্তুর ক্ষেত্রে? পরন্ত বস্তুর ক্ষেত্রে। লিখি এটাকে বাদ, পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন বস্তুকে যদি পরন্ত বস্তু হয়, মানে পরন্ত বস্তু মানে কি? উপর থেকে নিচের দিকে পড়ছে এরকম। মনে নিয়ম বলছে যে ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি কত, মানে কোন একটা বস্তু যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, মনে করি এরকম একটা উচ্চতা দেওয়া ছিল, এই উচ্চতায় আমরা বস্তুটাকে ছেড়ে দিয়েছি, এই সর্বোচ্চ উচ্চতার মান কি? এই অবস্থায় মনে করি এখানে একটা বস্তু আমরা ছেড়ে দিয়েছি। প্রশ্নটা বলছে যে ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি কত। এরকম ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি কত। এই যে গতি শক্তি কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কত মিটার উচ্চতায়? ভূমি থেকে x মিটার উচ্চতায়। তাহলে ভূমি থেকে যদি x মিটার উচ্চতায় বলছে, তার মানে যে আমরা x মিটারটা জানি না, এই যে ভূমি থেকে মনে করো x মিটার, এটা x মিটার। তাহলে ভূমি থেকে x মিটার উচ্চতায় কি নির্ণয় করতে বলছে? গতিশক্তি। তাহলে ভাই গতিশক্তি এই বিন্দুতে আমরা গতিশক্তি নির্ণয় করব। তাহলে আমাদের গতিশক্তি নির্ণয় করার সূত্র কি? যে এখন দেখো এই দিকে উচ্চতার মান পড়ে, এই দিকে উচ্চতা কি দেওয়া আছে না এটা পড়ে, তাহলে গতিশক্তি কে সমান হাফ এম স্কয়ার বসাবো। গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এখন ভাই দেখো যে এইখানে আসলে কি মান দেওয়া আছে? ভির মান তো এখানে দেওয়া নেই, আছে কি এখানে ভির মান? তাহলে ভির মান দেওয়া নেই, তাহলে আমরা ভি সমান কি জানি? এই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা তো জানি। আচ্ছা বল যে এইখানে প্লাসের সূত্র কেন হয়েছে? বস্তুটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে বস্তু অভিকর্ষ স্তরণের দিকে পড়েছে, যার কারণে এখানে প্লাস। এবার আমরা বের করব ভির মান, ভি স্কয়ারের মান। রাখবো ইউ এর মান কত ভাই? এখানে যখন বস্তু থাকে তখন আর বেগ হয় 0, তার মানে আদি বেগটা 0, এটা 0 প্লাস 2 এর পরিবর্তে আমরা কি a আর g, এর পরিবর্তে g বসাই দেব, g বসাইছি। সরণ মানে কি? ভালো করে দেখো, বস্তুটা ছিল এই জায়গায় ভাই, আসছে এই বিন্দুতে, তাহলে বস্তুটার সরণ কতটুকু হয়েছে? এতটুকু। এই সরণের মান কি দেওয়া আছে? এই সরণের মান দেওয়া নাই। তাহলে সরণের মান যদি দেওয়া নাই, আমরা টোটাল যে h আছে, এই h থেকে যদি x এর মানটাকে নিচেরটাকে বাদ দেই, তাহলে এইটুকু পাওয়া যাবে। তাহলে আমরা h এর পরিবর্তে বসাতে পাবো h মাইনাস x, এতদূর পর্যন্ত। তাহলে এইখানে 2g h মাইনাস x এতদূর পর্যন্ত আসে, তাহলে এটা ভি স্কয়ার মান পাইছে। তাহলে অতএব যদি গতিশক্তির জায়গায় বসাতে ই কে সমান হাফ এম, এবার দেখো এইখানে কিন্তু এটা কার মান ভাই? এটা হচ্ছে ভি স্কয়ার এর মান, এই যে ভি স্কয়ার এর মান। তাহলে এখানে ভি স্কয়ার এর পরিবর্তে বসানো যাবে না? 2g h মাইনাস x, এই যে বসাইছি 2h মাইনাস x। তাহলে এই যে উপরের 2 আর নিচের 2 বাদ দিলে কি থাকবে? mg h মাইনাস x। এইটাই তার ভাই x মিটার উচ্চতায় গতিশক্তি। যদি এখানে মান দেওয়া থাকতো আমরা মান বসে অ্যান্সার করতাম, যদি এখানে আমরা যেহেতু সূত্র শিখেছি এখানে মান বসানোর কোনো প্রয়োজন নাই। এবার পরে এসে পরেরটায় দেখো, এবার তো গতিশক্তি শেষ, এবার আসবো বিভব শক্তি। এবার কি আসবো? বিভব শক্তি। দেখো বিভব শক্তি মানে গতিশক্তি আমাদের কাজ শেষ, এবার আসবো বিভব শক্তি। এই যে বিভব শক্তি। দেখো বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি দ্বারা। ভাই এই পিতে কি? পিতে পোটেনশিয়াল, ইতে এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, মানে বিভব শক্তি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি কাকে বলে ভাই? বিভব শক্তি সমান হচ্ছে লেখা যায় ইপি সমান mgh। এই যেটা
এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, এইচটা কি যে ভূমি থেকে উচ্চতা, তাহলে এই যে এই বিভব শক্তি সবসময় মনে রাখবো ভাই যে বিভব শক্তি কোথা থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। তাহলে বিভব শক্তি ইপি সমান mg h, এইচটা কোথায়, ভূমি থেকে উচ্চতা। যতটুকু মনে করো যে এরকম একটা মনে করো দালান আছে রে ভাই, এই দালানে মনে করো যে বিশাল উচ্চতা দেওয়া আছে এরকম, এখানে পুরোটা মনে করো 50 মিটার উচ্চতা, তাহলে এটা 10, এটা 10 মিটার, 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 মনে করো 60 মিটার উচ্চতা দেওয়া আছে, এরকম দেওয়া আছে 60 মিটার উচ্চতা। এবার ভাই যদি আমরা এই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করি, এই বিন্দুতে, তাহলে বিভব শক্তি কি ইপি, এই যে ইপি সমান কি লেখা যায়, ইপি সমান লেখা যায় mgh, এইচটা কোনটা ভাই, ভূমি থেকে টোটাল উচ্চতা, তাহলে এইচটা কি ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে কত মিটার উচ্চতা দেওয়া আছে, 60 মিটার, এই যে 10 10 20 30 40 50 60, তাহলে এই যে mgh এর পরিবর্তে কত হবে 60। যদি বলে এই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো, তাহলে দেখো বিভব শক্তি কি ইপি সমান সূত্র হচ্ছে mgh, h এর মান কত হবে ভাই, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে কত আছে, এই যে 10 মিটার, 10 আর 10 20 মিটার, তাহলে এই যে mgh এর মান হচ্ছে 20। এবার এখানে একটা প্রশ্ন আছে যে বিভব শক্তি ভাই কাকে বলে, যদি সংজ্ঞা আসে, তাহলে দেখো আমরা একটা দেখতে পাইছি যে বিভব শক্তির মানটা যে কার উপর নির্ভর করেছে, উচ্চতার উপর। তাহলে আমরা এতটুকু বলতে পারবো যে কোন বস্তু তার উচ্চতা পরিবর্তনের কারণে যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলে। এখানে লেখা হবে যে কোন বস্তু তার উচ্চতার পরিবর্তনের কারণে যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলে, এটা আমরা বলতে পারবো। কেন, আমরা দেখতে পাইছি ভাই বিভব শক্তি কার উপর কাজ করে, ওই বস্তুর উচ্চতার উপর কাজ করে। মনে করে এরকম বলি যে এইখানে আমরা এই বিন্দুটার দেওয়া আছে x মিটার উচ্চতা, তাহলে তোমাকে বলছে যে x মিটার উচ্চতায় বিভব শক্তি, তাহলে বিভব শক্তি ইপি সমান হচ্ছে mg h হওয়ার কথা, কিন্তু h কোনটা, ভূমি থেকে উচ্চতা কত কিন্তু আছে x, তাহলে x, এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না ভাই। পরেরটা এবার আসলে মনে করো যে শক্তির টাইপ হচ্ছে, মনে করো যে 2 শেষ, টাইপ 2 শেষ। এবার আসে শক্তির সংরক্ষণশীলতা, টাইপ 2 তে কি আছে, টাইপ 2 তে কাজ শক্তির উপাত্ত ছিল, টাইপ 3 আছে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা, টাইপ 3 শক্তির সংরক্ষণশীলতা। এবার ভাই একটু ভালো করে বুঝো, শক্তির কি নির্ণয় করছি, শক্তির সংরক্ষণশীলতা। তাহলে শক্তির সংরক্ষণশীলতা বলতে এরকম যে মনে করো যে একটা বিন্দু দেওয়া থাকে, এরকম একটা উচ্চতা দেওয়া থাকে, এরকম এই উচ্চতা h দেওয়া থাকে। এবার বলছে যে এইখানে মনে করো ও বিন্দু, এইখানে দিছি এ বিন্দু, এইখানে দিছি বি বিন্দু, এখানে দিছি সি বিন্দু। এই শক্তির নিত্যতা মানে প্রতিটা বিন্দুতে ভাই শক্তির পরিমাণটা সমান থাকে। তাহলে শক্তি কয়টা, শক্তি দুইটা, এক বিভব শক্তি আর এক গতি শক্তি। তার মানে এই এ বিন্দুতে বিভব শক্তি এবং মোট শক্তির পরিমাণ যা হবে, বি বিন্দুতে বিভব শক্তি এবং গতি শক্তির পরিমাণ তাই হবে। মানে শক্তির সংরক্ষণশীলতা মানে কি, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, চতুর্থ বিন্দু, সব বিন্দুগুলোর শক্তির মান কি থাকবে, একই থাকবে। তাহলে আমরা একটু প্রতিটা বের করে দেখি, অথবা বলতে পারে যে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। তাহলে হচ্ছে মূলত যে এই শক্তির কি বলা হয়, যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। মানে ও বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি বা মোট শক্তি নির্ণয় করব, বি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি নির্ণয় করব, সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি নির্ণয় করব। মনে করো যে এরকম আমরা অ্যানসার করার জন্য কি করব, যে প্রথমে ও বিন্দুতে, যে ও বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি নির্ণয় করব, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মোট ও বিন্দুতে কি নির্ণয় করব, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, এখন দেখো তাহলে ও বিন্দুতে প্রথমে বিভব শক্তি, ও বিন্দুতে বিভব শক্তি। আচ্ছা দেখো বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা যায়, ইপি সমান লেখা যায় mg h কোনটা, ভূমি থেকে উচ্চতা। তাহলে কোন বিন্দুতে ভাই, ও বিন্দুতে এই জায়গা থেকে ভূমি থেকে উচ্চতা কত মিটার,
এই যে এইচ মিটার, তাহলে mgh। এবার ও বিন্দুতে কি আছে, ও বিন্দুতে গতিশক্তি, ও বিন্দুতে গতি শক্তি, ও বিন্দু গতিশক্তি, গতিশক্তি মানে কি ইকে, ইকে সমান হাফ এম ভি স্কয়ার। ভাই এই বিন্দুতে বেগ, বেগ মানে কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই বিন্দু, এই ও বিন্দুতে কি বস্তুর সরণ আছে না, যার কারণে ও বিন্দুতে গতিশক্তির মান 0। তাহলে ও বিন্দুতে মোট শক্তি, ও বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি বাই ই ও সমান হচ্ছে এ বিন্দু, ও বিন্দুতে বিভব শক্তি প্লাস ও বিন্দুতে গতি শক্তি, এই দুটাকে যোগ করলে ভাই ইপি সমান কি লেখা যাবে, ওই এম জি এইচ, এইটা একটা পাওয়া যাবে। এবার কোন বিন্দুতে, এই মনে করো এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে কি নির্ণয় করব, এই যে এ বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি মানে হচ্ছে ইপি, ইপি সমান হচ্ছে mgh। ভাই এবার বুঝো mgh, h মানে কি বিভব শক্তি মানেই এই ভূমি থেকে উচ্চতা কতটুকু। দেখো ভূমি থেকে উচ্চতার মান কি দেওয়া আছে, নাই, তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে x1। তাহলে ভাই পুরাটা h থেকে যদি আমরা x1 টাকে বাদ দেই তাহলে নিচেরটা পাওয়া যাবে, মানে এই পুরার দৈর্ঘ্যটা এই h মাইনাস x1, এটা হচ্ছে সেই বিভব শক্তি, এই বিভব শক্তির উচ্চতা, তাহলে এটা লেখা যাবে h মাইনাস x1 এটা। তাহলে এটাই পর্যন্তই থাক। এবার এ বিন্দুতে কি নির্ণয় করা যাবে, এ বিন্দুতে গতি শক্তি, গতি শক্তি, এ বিন্দুতে গতি শক্তি ই কে সমান শক্তি, ই কে সমান কি লেখা যাবে, ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এবার তো ভি স্কয়ারের মান নাই, এখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2ax। ভাই ইউ এর মান কত, এই বিন্দুতে ইউ এর মান কত 0, তাহলে ইউটা 0, 2 জি এর পরিবর্তে হচ্ছে জি। আর সরণ মানে ভাই বস্তুটা যতটুকু সরে আসছে, বস্তুটা কোথায় ছিল, ও বিন্দুতে ছিল, ও বিন্দু থেকে কোথায় আসছে, এ বিন্দুতে আসছে, তাহলে এর সরণ কতটুকু x1, তাহলে এটা হচ্ছে সেই x1। এবার দেখো যেহেতু দুই বিন্দুতে মান দেওয়া আছে, বিভব শক্তি এবং গতি শক্তির মান আমরা বের করতে হবে, তাহলে এটা বেগের মান পাইছি, বেগের মানটা গতি শক্তির জায়গায় বসে দাও, অতএব ই কে সমান হাফ এম ভি স্কয়ারের জায়গায় এই মানটা বসাই, যেটা ভি স্কয়ারের এই মান, তাহলে 2gx1, এইদিকে 2 এইদিকে 2 বাদ দাও উপরে নিচে, তাহলে থাকি mgx1। তাহলে এ বিন্দুতে এবার মোট শক্তি, তাহলে দেখো এ বিন্দুতে মোট শক্তি, এই মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি মানে কি ভাই ই এ সমান ইপি প্লাস ইকে। তাহলে ইপির মান কত, ইপির মান এই যে বসাইছি mgh মাইনাস x1 ব্র্যাকেট, এই প্লাস তো প্লাস, ইকের মান কত বসাইছি mgx1। এবার দেখো এই mgটা h এর সাথে গুণ, তাহলে mgh মাইনাস mgx1, mgx1 এই দিকের প্লাস আছে mgx1, তাহলে এই দিকের প্লাস mgx1 মাইনাস mgx1 বাদ, তাহলে কি থাকে mgh। এইটা হচ্ছে কোন বিন্দুতে, এই বিন্দুতে মোট শক্তি। এবার ভাই কোন বিন্দু আছে, এই বি বিন্দু আছে, তাহলে বি বিন্দুতে কি নির্ণয় করব, বিভব শক্তি, তারপরে বিন্দুতে গতি শক্তি। তাহলে বসাও যে বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি ইপি সমান mgh। ভাই এইচ কোনটা, ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুতে নির্ণয় করব, তাহলে বি বিন্দুর এইটুকু উচ্চতা দেওয়া নাই, এটাকে x2 ধরে নিলাম। তাহলে দেখো যে আমাদের বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে হবে, বিভব শক্তি মানে বস্তুটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে, এই উচ্চতা, ওই mgh এর জায়গায় কোনটা বসবে, ভূমি থেকে উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতা তো দেওয়া নাই, টোটালটা আছে h থেকে যদি আমরা x2 টাকে বাদ দেই, এই x2 টাকে বাদ দেই, তাহলে নিচেরটা পাওয়া যাবে। তাহলে এখানে h এর জায়গায় লেখা যাবে h মাইনাস x2, এটা হচ্ছে বিভব শক্তি। এবার কি আছে, বি বিন্দুতে গতি শক্তি, বি বিন্দুতে গতি শক্তি, এই গতি শক্তি সমান লেখা যায় ই কি, ই কে সমান হচ্ছে হাফ এম
ভি স্কয়ার। এখন ভি স্কয়ারের মান নেই, এখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ইউ তো 0, 2 এর পরিবর্তে হচ্ছে জি, আর এস মানে হচ্ছে সরণ। দেখো বস্তুটা ছিল ও বিন্দুতে, সরণ ঘটছে এই বি বিন্দুতে, তাহলে এই ও এ এই পুরো দূরত্বটা এটা সরণ, সরণ সমান কত আছে x2, তাই এটা হচ্ছে এই x2। এবার এটা তো ভি স্কয়ারের মান, তাহলে গতিশক্তির জায়গায় বসাবো যে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ারের মান কি পেলাম 2 জি x2, এই উপরের 2 আর নিচের 2 বাদ এম জি x2 থাকে। এটা পাওয়া গেল বিভব শক্তি গতিশক্তি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, তাহলে বি বিন্দুতে মোট শক্তি যে বি বিন্দুতে মোট শক্তি, এটা বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কি ই বি সমান ইপি প্লাস ইকে। তাহলে দেখো ইপি এর মান কত কত দেওয়া আছে, এই যে এমজি এইচ মাইনাস x2 আর প্লাস আর ইকে এর মান দেওয়া আছে কত এমজি x2। তাহলে এই এইচ এই এমজিটা দুইটার সাথে গুণ, তাহলে এমজি এইচ মাইনাস এমজি x2 প্লাস এমজি x2, উপরে x2 উপরে আছে, তাহলে এই যে প্লাস আর মাইনাস কাটাকাটি করলে কি থাকে এমজি এইচ। তাহলে এটা হচ্ছে বি বিন্দুর মোট শক্তি। এবার আসবো এই যে সর্বশেষ বিন্দু আছে সি বিন্দু, সি বিন্দুতে বিভব শক্তি একবার, সি বিন্দুতে গতি শক্তি একবার বসাই। সি বিন্দুতে বিভব শক্তি, তারপর সি বিন্দুতে বিভব শক্তি কি ইপি, ইপি সমান হচ্ছে এম জি এইচ। ভাই সি বিন্দুতে এইচটা কোনটা, ওই এইচটা কোনটা, এইচটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তাহলে সি বিন্দু এইখানেই তো ভূমি থেকে কোনো উচ্চতা আছে না, তাহলে ভূমি থেকে যদি উচ্চতা না থাকে তাহলে এইচ এর মান কত, এইচ এর মানটা হচ্ছে 0, এইচ এর মান 0 মানে বিভব শক্তি 0। এবার আসো গতি শক্তি, এ বিন্দুতে সি বিন্দুর গতি শক্তি, তাহলে সি বিন্দুতে গতি শক্তি ইকে, এই যে ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এবার তো ভি স্কয়ারের মান নেই, তাহলে সূত্র অনুসারে কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ইউ এর মান তো 0, কেন বস্তুটা শূন্য অবস্থান থেকে আদি অবস্থান থেকে পড়ছে, তাহলে 2 এর পরিবর্তে আছে জি, এস মানে সরণ, বস্তুটা ছিল কোথায় ও বিন্দুতে, পড়ছে কোথায় সি বিন্দুতে, তাহলে পুরো পথটাই তো অতিক্রম করে এসেছে, তাহলে এই সরণটার মান কত এইচ, এইটা সেই হচ্ছে এইচ। তাহলে আমরা ভির মান পাইছি, ভির মানটা গতিশক্তির জায়গায় বসাবো, তাহলে হতে এই যে ই কে সমান হাফ এম ভি স্কয়ারের জায়গায় কি বসাবো, এই যে 2 জি এইচ, তাহলে এই 2 আর এই 2 বাদ দিলে কি থাকে এম জি এইচ, এই যে তাহলে মোট শক্তির মান পাওয়া গেল। তাহলে এই ইপি আর ই কে যদি আমরা যোগ করে দিই সি বিন্দু মোট শক্তি, তাহলে এরকম সি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে কি, এই যে ই সি সমান ইপি প্লাস ইকে, তাহলে ইপি তো মান 0, তাহলে ইকে এর মানটাই হচ্ছে এরকম এমজি এইচ। তাহলে এইটা ভাই এর সূত্রটা হচ্ছে পুরোপুরি সূত্রটা, তার মানে আমরা শক্তির সংরক্ষণশীলতা নিতে আবার বলি যে শক্তির সংরক্ষণশীলতা এরকম, এই কোন একটা পরন্ত বস্তুর প্রতিটা বিন্দুতে, এ বিন্দু ধরো, ও বিন্দু ধরো, এ বিন্দু ধরো, বি বিন্দু ধরো, সি বিন্দু ধরো, প্রতিটা বিন্দুর মোট শক্তির পরিমাণ একই থাকবে। মোট শক্তি মানে দুই প্রকার শক্তি, এক হচ্ছে বিভব শক্তি, এক হচ্ছে গতিশক্তি। তাহলে বিভব শক্তি এবং গতিশক্তির পরিমাণ সবসময় একই থাকে। এখানে আরেকটা কথা হচ্ছে যে বিভব শক্তি সবসময় আমরা কোনো একটা বস্তুকে ভূমি থেকে কত মিটার উচ্চতায় রাখছি, এই ভূমি থেকে নিচে উচ্চতাটাই হচ্ছে তার বিভব শক্তির এইচ, মানে এই যে ইপি সমান যে এইচ যে বসাইছি, এইচটা হচ্ছে বস্তুটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে সেটা হচ্ছে তার উচ্চতা। আর গতিশক্তি জানতে গেলে তার বেগ জানতে হয়, মানে ইকে সমান হাফ এম ভি স্কয়ার, তাই ভি স্কয়ারের মান মানে হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, এই যে লিখছি প্লাস 2as, এই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই এসটা হচ্ছে বস্তু ছিল কোথায় আর এখন আসলো কোথায়, এই এতটুকুর মান হচ্ছে তার উচ্চতার মান, মানে এই ছিল মনে করুন যে জায়গায়, আসলো কোন জায়গায়, এই পরিবর্তনটা তার হচ্ছে উচ্চতা। তাহলে কতটুকু পরিবর্তন হলো এইটাই তার উচ্চতার পরিবর্তন। বিভব শক্তি আর গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি, মানে শক্তির কিরূপ পরিবর্তন হয়, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি।
এবার মনে করো যে আমরা যদি এই বিভব শক্তির গতিশক্তি নির্ণয় করা তো শেষ, মানে প্রতিটা বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি নির্ণয় করছি, শক্তির সংরক্ষণশীলতার নীতি দেখছি। এবার আছে মনে করো যে এই জায়গায় যে প্রশ্নগুলো আসে, এই শক্তির সংরক্ষণশীলতার নীতি এসে আবার এসে যে কোথায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির 1/3 হয়, এই টাইপের অন্তর্ভুক্ত করি নি। তাহলে এইটা পুরোটা তুলে নাও, এরপরে আমরা পরবর্তীতে ধাপে আসি। দেখো এরকম প্রশ্ন দেওয়া থাকে যে কোনো একটা বস্তু মুক্তভাবে পড়তে দিলে এরকম, মনে করেন যে প্রশ্নটা এরকম, উদ্দীপকে অনেক কিছু দেওয়া থাকে এরকম, ভূমি থেকে এই যে শেষের দিকে ভূমি থেকে কত মিটার উচ্চতায়, এই যে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এই দেওয়া থাকে 1/3 অংশ হবে এরকম দেওয়া থাকে, অথবা এরকম দেওয়া থাকে যে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির মনে করো যে বলে যে √2 গুণ হবে, √2 মানে √2 না ধরি, মনে করো এরকম দেওয়া থাকে যে দ্বিগুণ হবে, এই শক্তির দ্বিগুণ হবে এরকম প্রশ্ন দেওয়া থাকে। এইরকম যেগুলো সূত্র দেওয়া থাকে এইখানে থাকতে পারে যে বিভব শক্তি থাকে আর গতিশক্তি থাকে, যেটাই থাক বলছে এই যে √2 গুণ √3 গুণ, তারপর হচ্ছে 1/7 অংশ, 2/3 অংশ, 5/1 অংশ, এইরকম যে অংশগুলো দেওয়া থাকে, মানে বিভব শক্তি আমরা জানি না, প্রশ্নটা বলছে এরকম যে ভূমি থেকে কত মিটার উচ্চতায়, তার মানে একটা বস্তুকে যদি মুক্তভাবে পড়তে দেওয়া হয় তা মনে করে এরকম, এর উচ্চতা মনে করে দেওয়া আছে ধরো 50 মিটার এরকম, এটা দেওয়া আছে, অথবা এটাকে ধরো মনে করো যে 60 মিটার এরকম, তাহলে এর পুরো উচ্চতা 60 মিটার, একটা বস্তু মানে 60 মিটার উচ্চতা থেকে যদি ছেড়ে দেই তাহলে বলে যে বস্তুটা কোথায়, এই যে বলছে ভূমি থেকে কত মিটার উচ্চতা, আমরা কি জানি বস্তুটা ভূমি থেকে কত মিটার উচ্চতা জানি না, তাহলে ভূমি থেকে যেহেতু জানি না এটাকে x মিটার ধরলাম, তাহলে ভূমি থেকে x মিটার উচ্চতা, তাহলে আমরা এটার অ্যানসার যেভাবে করব, অ্যানসার লিখব ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় এই কথাটা আমরা আমাদের মতো করে লিখব, লেখার পর প্রশ্নে যা আছে তাই লিখে দিব, এই যে ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায়, এই বলছে বিভব শক্তি গতিশক্তির 1/3 ওইটাই লিখব, লিখি বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ হবে, এই যে প্রশ্ন শেষ, 1/3 অংশ হবে, এটা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা চূড়ান্তটা হিসাব করি, আমি আমার মতো করে হিসাব করো তাহলে আর ভুল হবে না, মানে আমরা ধরবো x মিটার উচ্চতায়, এই যে x মিটার উচ্চতায় একবার বিভব শক্তি, এই যে বিভব শক্তি কি ইপি, তাহলে ইপি সমান কি লেখা যায় mgh, মানে কি ভূমি থেকে উচ্চতা, তাহলে এই উচ্চতায় তো বিভব শক্তি, তাহলে মধ্যবর্তী এই যে ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে x মিটার, এইটা আছে সেই x মিটার, এটা একটা গেল। এবার আছে x মিটার উচ্চতায় কি শক্তি আছে, গতিশক্তি, এই যে গতিশক্তি কে সমান লেখা যায় হাফ mv², v² এর মান নাই, তাহলে হচ্ছে v² সমান u² প্লাস 2ax, তাহলে u তো 0, 2 এর পরিবর্তে g, s মানে হচ্ছে বস্তুর সরণ, বস্তুটা ছিল এই বিন্দুতে আসছে এই বিন্দুতে, এটা সরণ দেওয়া আছে না, তাহলে মোট যে 60 মিটার মানে এটা h সমান, তাহলে আমরা h মাইনাস x যদি করে দিই তাহলে এই সরণটা পাওয়া যাবে, তাহলে সরণটা হচ্ছে h মাইনাস x এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে v² এর মান, তাহলে অতএব গতিশক্তির জায়গায় বসাই, গতিশক্তি কে সমান হাফ m v², এই যে এটা তো কার মান, এই যে v² আছে, তার মানে এটা v² এর মান, v² সমান এই যে 2g h মাইনাস x, তাহলে এই যে 2 আর 2 বাদ, তাহলে থাকে mg h মাইনাস x, এটা হচ্ছে তার কি উচ্চতা।
এবার গতিশক্তি, এবার আমাদের এখানে শর্ত লিখতে হবে, আমরা লিখবো শর্ত মতে। শর্ত মতে দুইটা জিনিস লিখে লিখবা, এই যে ইপি সমান ইকে। দেখো আমি একটু কিন্তু ফাঁকা করে লিখছি, আমরা জানি না কোথায় সংখ্যা বেশি। এই শক্তির মানে এই প্রশ্নগুলোর শর্ত লেখা বাধ্যতামূলক, শর্ত লিখতে না পাইলেই অঙ্ক ভুল। দেখো এখানে বলছে, এই প্রশ্নটা দেখো বলছে বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ হবে। আমরা তার আগে শক্তিটার এই যে 1/3 বসাবো, এটা কি বিভব শক্তির আগে না গতিশক্তির আগে? ভাই একবারে সুন্দর একটা কথা আছে এখানে, হচ্ছে তুমি খুঁজি বের করবে রটা কার সাথে, এই যে র একটা সংখ্যা আছে না, এই যে র, এই রটা যার সাথে থাকবে এখানে দেখো, এই যে র, এই যে রটা যেখানে আছে, এই যে র, মানে এই র যেখানে আছে ওই রটাই তার হচ্ছে কি শক্তি, ওই যে শেষে যার সামনে দেখবে র, ওর সংখ্যাটা ওর সামনে বসে যাবে। মনে করো এখানে গতি শক্তির সাথে র আছে, বিভব শক্তির সাথে কি আছে না, তাহলে গতি শক্তির আগে যেহেতু র, তার মানে গতি শক্তির আগে এই সংখ্যাটা বসাবো। এই যে গতি শক্তির আগে এটা গতি শক্তি, এই 1/3। এবার শর্ত অনুসারে ইপির মান দেখো আমরা আগে বসে রাখছি, এই যে mgx, তাহলে বসাবো mgx সমান এদিকে 1/3, এই 1/3 আগে বসাবো। ইকে সমান কি কি পাইছি, mgh মাইনাস হচ্ছে x, h মাইনাস x, এই পর্যন্ত। এই সমান চিহ্নের আগের mg আর পরের mg বাদ দাও, তাহলে এইদিকে থাকে x, ওইদিকে থাকে 1/3 h মাইনাস x। এবার দেখো এই 3টা যদি ভাগ আছে এদিকে সে কি হবে গুণ, তার মানে এই যে 3x সমান h মাইনাস x, তাহলে ওইদিকে যে x আছে এটা মাইনাস আকার আছে, সমান চিহ্ন আসলে প্লাস, মানে 3x প্লাস x সমান h। পরের লাইনে যদি দেখো এই 3x আর একটা x কত হয় 4x, তাহলে এই যে 4x সমান h বের করব কার মানে x এর মান, তাহলে h বাই হচ্ছে 4, h এর মান কত দেওয়া ছিল সর্বোচ্চ 60, তাহলে এই যে 60 বসাইলাম, আর 4 60 কে 4 দ্বারা ভাগ করলে 15 মিটার। তার মানে আমরা লিখতে পাবো যে 15 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 অংশ হবে। এই যে অনেক বড় অঙ্কটা ভাই, এই অঙ্কটাকে আমরা শর্টকাটে একটা ছোট্ট একটা সূত্র দিয়ে বের করতে পারবো, কিন্তু সেটা আমরা ঘ নম্বরে করব না, আমরা সেটা করব কোন নম্বরে, গ নম্বরে। এদিকে একটু দেখো যে শর্টকাটটা কি, x মিটারের মান তো আমরা নির্ণয় করি, প্রথমে আমাদের শর্ত লিখতে হবে। 1 নম্বর কি লিখতে হবে, শর্ত লিখতে হবে, লিখতে এই যে 1 নম্বর শর্ত লিখতে হবে। এরপর একটা সংখ্যা আসবে n, আমরা এই ই কে যে মানটা থাকবে ই কে সিঙ্গেল রাখবো, ই কে কি রাখবো সিঙ্গেল, এই ই কে সিঙ্গেল রেখে ইপি এর সামনের সংখ্যা নেব, সামনের সংখ্যা নিব। এইখানে এবার দেখো সূত্রটা আছে এরকম, এই যে x সমান h বাই n প্লাস 1, তাহলে h এর মান এখানে কত দেওয়া আছে, h এর মান দেওয়া আছে আমাদের 30 60। এইখানে এখন এই n এর মানটা ধরা দরকার ভাই, n এর মানটা যদি ধরতে পারো অ্যানসার শেষ। n এর মান কোনটা হচ্ছে দেখো, এই যে ই কে সিঙ্গেল রাখতে হবে, মানে ই কে টাকে কি রাখতে হবে সিঙ্গেল রাখতে হবে। শর্তটা কি লিখছি দেখো তো, এই যে এইটা না শর্তটা, এইটা না শর্ত, তাহলে শর্ত এই যে কি লিখছি, এই যে ইপি সমান 1/3 ই কে, তার মানে লিখছি যে ই কে টাকে সিঙ্গেল রাখতে হবে। তাহলে এই কি সিঙ্গেল আছে না, এই 3টা এটা ভাগ আছে, এদিকে যদি গুণ করে দেই তাহলে এরকম হবে, এই যে 3 ইপি সমান হচ্ছে ই কে। এবার দেখো ই কেটা সিঙ্গেল হয়েছে, ভালো কথা। এবার বলছি এই যে ই কে সিঙ্গেল রেখে ইপি এর সামনের সংখ্যা রেখে দিয়ে নিব, তাহলে ইপি এর সামনের সংখ্যা কত, এই যে 3, এই 3টা হচ্ছে n এর মান, তাহলে এখানে n টা হচ্ছে 3 আর প্লাস হচ্ছে 1, তাহলে উপরে হচ্ছে 60 নিচে হচ্ছে 4, দেখো 15 এর आंसर 15 মিটার। এটা হচ্ছে শর্ট आंसर। এটা দি ভাই ঘ নম্বরে করা যাবে না বা গ নম্বরে করা যাবে না, এটা হচ্ছে এমসিকিউ জন্য, ট্রাই করতে পারো, সমস্যা নেই। এবার দ্বিতীয় নম্বর যে প্রশ্ন আরেকটা দেওয়া ছিল, তাহলে ভাই দ্বিতীয় নম্বরের জন্য এইরকম করে লিখবো হুবহু, এই যে 2 নম্বর যে প্রশ্নটা ছিল এটার জন্য হুবহু যা আছে তাই হবে, খালি এইখানে বলছে কি শর্তটা, এই যে এরকম শর্ত, এটার জন্য কি ইপি আর সমান হচ্ছে ই কে, এটা লিখে রাখার পরে দেখো এই যে বলছে গতি শক্তি বিভব শক্তির, এই যে বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে এই যে শেষের দিকে কার সাথে বিভব শক্তির সাথে, তাহলে বিভব শক্তির সাথে 2টা দিবে, এই যে বিভব শক্তির সাথে 2 বসিয়ে দিবে, দিলেই आंसर করবে, এই হুবহু যা আছে তাই आंसर করলে যা আসবে তাই आंसर। তাহলে বিভব শক্তি আর গতি শক্তি নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয়
আমরা এটা দেখে তো সালের কোশ্চেন সলভ করবো, এমসিকিউ সলভ করবো, তখন এগুলো আমরা আরো বিস্তারিত কথা বলবো। এখন তো সূত্র শিখতেছি, সূত্র শিখি। টাইপ 3 নাম্বারটা শেষ। এবার আসবো টাইপ হচ্ছে 4। টাইপ 4 আছে স্প্রিং সংক্রান্ত। টাইপ 4 এ কি আছে? টাইপ 4 এ আছে স্প্রিং। মনে রাখো টাইপ 4, টাইপ 4 এ আছে স্প্রিং। টাইপ 4 এ কি আছে? টাইপ 4 এ আছে স্প্রিং। এই যে টাইপ 4 লিখে রাখো, টাইপ 04। এই টাইপ 4 এ কি আছে? স্প্রিং। এই স্প্রিং নিয়ে কথা বলবো। টাইপ 4 এ কি আছে? স্প্রিং। এই টাইপ 4 এ আমরা স্প্রিং নিয়ে কথা বলবো, স্প্রিং। তাহলে দেখো এদিকে একটু দেখো, মনে করো এই দিকে একটা স্প্রিং আছে, এরকম 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 একটা স্প্রিং আছে। এইটা স্প্রিং এর উপর বল প্রয়োগ করছি, বলটা প্রয়োগ করে এই দিক টান দিছি এইভাবে। তাহলে এই স্প্রিংটা দেখো যে লম্বা হয়, মনে করো এরকম এরকম এই এরকম এরকম হয়েছে, এই বস্তুটা এই জায়গায় চলে এসেছে। তাহলে পূর্বের অবস্থানটা ছিল এত দূর পর্যন্ত, পরে এই x মিটার করছে, এইটাকে x ধরো, এই x মিটার কি করছে? সরণ করছে স্প্রিং এর। তাহলে এই x মিটার সরণ ঘটাতে কৃত কাজ। তাহলে দেখো যে x মিটার সরণ ঘটাতে কৃত কাজ, কৃত কাজ। তাহলে x মিটার সরণ ঘটাতে কৃত কাজ। তাহলে স্প্রিং এর কৃত কাজ, এই স্প্রিং এর কৃত কাজ বা স্প্রিং এর বিভব শক্তি, অথবা দেখতে পাবো স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। তাহলে x মিটার সরণ ঘটাতে, এই x মিটার সরণ ঘটাতে কৃত কাজ, অথবা স্প্রিং এর এইটা সমান, এই যে x মিটার সরণ ঘটাতে যে কৃত কাজ হবে, এই স্প্রিং এর এই স্প্রিং যে আছে, স্প্রিং এর সঞ্চিত, স্প্রিং এর সঞ্চিত স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, এই বিভব শক্তি সমান দেখা যাবে হাফ কে এক্স স্কয়ার। এইখানে হাফ তো মুখস্থ, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্সটা হচ্ছে কত মিটার সরণ ঘটানো হয়েছে। এই যে কে, এটা কি এখানে এক্সটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এই কেটা কি জিনিস? কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এবার শোনো যে বস্তুটা আমরা কি করছি, যে x মিটার সরণ ঘটাইছি। কি ঘটাইছি? x মিটার সরণ। তাহলে এই বস্তুটাকে টান দিয়ে আমরা x মিটার যদি সরণ ঘটাই, তাহলে বস্তুটা কি হবে? যে স্প্রিং এর কি ঘটবে, যে এই যে বিভব শক্তি লাভ করবে, সেই বিভব শক্তির সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এইখানে একটা জিনিস বুঝো, যে আমরা স্প্রিংটাকে যে পরিমাণ বল দিছি, বস্তুটা কি সেই পরিমাণ ঠিক বিপরীত দিকে ফিরে আসবে। মনে করো আমরা বস্তুটাকে 100 নিউটন বলে টানছিলাম, 100 মিটার। তাহলে বস্তুটা x মিটার সরণ যদি ঘটে, এই বলটাকে যদি আমরা সরে নেই, তাহলে বস্তুটা কি করবে? ওই 100 মিটারের বিপরীত দিকে ফিরে আসবে। তাহলে এই 100 মিটার বিপরীত দিকে ফিরে আসা যেটা, এটাকে বলা হয় প্রত্যায়নী বল। কি বল? প্রত্যায়নী বল। তাহলে এই যে বস্তু যে সরে আসবে, মনে করো এই যে স্প্রিং, মনে করো ধরো স্প্রিংটাকে ধরে আমরা টান দিছি, এরকম ধরেই টান দিছি। এখন স্প্রিংটাকে ধরার পরে স্প্রিংটা আমি টানটাকে সরে নিছি, স্প্রিংটা কি পূর্বের অবস্থান ফিরে পাবে। এই পূর্বের অবস্থান ফিরে পাওয়াটা এই যে নিচের দিকে কতটুকু ফিরে পাবে, মনে করো এই জায়গা থেকে ধরে এত দূর টানছে, ছেড়ে দিলে এই অবস্থায় আসবে। এই যে নিচের দিকে টেনে দেওয়া, এটাকে বলা হয় প্রত্যায়নী বল। কি বল? প্রত্যায়নী বল অথবা স্প্রিং বল, এটাকে বলা হয় প্রত্যায়নী বল। প্রত্যায়নী বল। আরেক নাম কি? স্প্রিং বল। স্প্রিং বল এর আরেক নাম আছে, এর নাম হচ্ছে স্থিতি বল বা স্থিতিস্থাপক বল। কি লেখা যায়? স্থিতি বল বা স্থিতিস্থাপক বল। এই যে স্থিতিস্থাপক বল, এই বলগুলোকে নির্ণয় করা যায়। এবার শোনো যে এই যে বস্তুটা কতটুকু আসবে, এই যে বিপরীত দিকে কতটুকু সংকোচিত হবে, এই সংকোচিত হওয়ার সূত্র বা স্প্রিং বলের সূত্র আছে এফএস। স্প্রিং বলের সূত্র কি? এফএস। এফএস সমান, এটা কি দেখো বিপরীত দিকে না, স্প্রিংটা টান দিছে যে তার বিপরীত দিকে ফিরে এসেছে, বিপরীত দিকে কি মানে মাইনাস। তাহলে মাইনাস কতটুকু সরণ ঘটবে, তার কে এক্স মিটার। এই যে স্প্রিং ধ্রুবক আর এক্স, স্প্রিং ধ্রুবকটাকে এই যে যতটুকু বল সরল স্প্রিংটা পূর্বের দিকে ফিরে যাওয়া, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের কাজ। আর কতটুকু ঘটবে, যতটুকু বলটাকে টেনে আমরা স্প্রিংটা লম্বা করছি ঠিক ততটুকু, এটা শেষ। তাহলে এবার এটাকে যদি আমরা এই যে স্প্রিং বলের এককটা যদি দেখতে চাই, এরকম মনে করো Fs সমান kx, কেন? মাইনাস কে স্প্রিং ধ্রুবকের যখন একক নির্ণয় করো মাইনাস সমান তখন হবে।
এবার কেটাকে যদি সামনে নিয়ে আসি যে কে এক্স সমান হচ্ছে এফ এস, পরে কেটাকে রাখি দাও এফ এস বাই হচ্ছে এক্স। দেখো বলের একক কি নিউটন, আর সরণের একক এই এক্স মানে সরণ, সরণের একক কি মিটার, তাহলে একক হবে নিউটন, মিটার ইনভার্স ওয়াট। তাহলে এটাই হচ্ছে সেই স্প্রিং ধ্রুবকের একক, নিউটন মিটার ইনভার্স ওয়াট। এবার এই সময় পরের টপিকস, পরেরটা হচ্ছে কোন একটা স্প্রিং মনে করো যে এই দিক ঝুলানো আছে, এরকম ঝুলানো আছে স্প্রিংটা, এর মাথায় একটা ভর ঝুলে দেওয়া আছে, এই ভরটা ঝুলে দিলে স্প্রিংটা কি হবে যে এরকম 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 একটু লম্বা হয়ে যাবে, কি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তাহলে লম্বা হওয়া যাওয়া মানে কি, কতটুকু লম্বা হবে, এই নিচেরটা লম্বা হবে, এখানে বস্তু আছে, বস্তু ওজন কোন দিকে কাজ করে, এমজি নিচের দিকে, নিচের দিকে যদি বস্তু ওজন কাজ করে, এই যে বস্তুটা যে পরিমাণ বল সরাবে এটা কি কে এক্স, তাহলে এই যে কে এক্স পরিমাণ বস্তুটার বিপরীত দিকে সংকোচন নিতে হবে। তাহলে বস্তুর বল নিচের দিকে এমজি কাজ করে, আর কে এক্স মানে সরণ, সরণ কোন দিকে কাজ করে, উপরের দিকে। তাহলে এই ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র লেখা যাবে এরকম যে এমজি সমান হচ্ছে এফ এক্স, বা লেখা যাবে কে এক্স, এই কে এক্স, কে এক্স কে এক্স। তাহলে ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা, এটা। আর যখন বিপরীত দিকে ফিরে এসে তখন বল এটা, আর যখন বিভব শক্তি বা কৃত কাজ মানে এক্স মিটার সরণ ভরাতে কৃত কাজ, তখন আছে ব্যাপ্তি সমান কে এক্স স্কয়ার। এই ভাই তিনটা সূত্র মুখস্থ, সূত্র তিনটা কি কি, এই সূত্র এটা, একটা আছে বিভব শক্তি বা ডাব্লিউ, ডাব্লিউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। দুই নম্বর হচ্ছে ডাব্লিউ সমান এই যে এফ এস সমান হচ্ছে মাইনাস কে এক্স, আর একটা হচ্ছে এম জি সমান কে এক্স। এই তিনটা সূত্র মুখস্থ করি, আর কোনো কথা নেই। এবার পরের টপিকস, এবার এসে হচ্ছে টাইপ হচ্ছে 5। টাইপ 5 এ কি আছে, টাইপ 5 এ আছে ক্ষমতা ও দক্ষতা, ক্ষমতা ও দক্ষতা, দেখো ক্ষমতা আর দক্ষতা, ক্ষমতা দুই প্রকার, এখন বুঝো ক্ষমতা কয় প্রকার, দুই প্রকার। ক্ষমতা কি, কোন বস্তুর কাজ করার যে সামর্থ্য শক্তি তাকে কি বলে, ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা আছে কার্যকর ক্ষমতা, আর একটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। মানে প্রদত্ত মানে আমরা একটা ইঞ্জিন বুঝবো, একটা ইঞ্জিনে প্রদত্ত ক্ষমতা মানে দেওয়া ক্ষমতা, আর কার্যকর ক্ষমতা মানে কতটুকু কাজ করতে পারে। দেওয়া ক্ষমতা মানে কোন ইঞ্জিনের গায়ে দেওয়া থাকে এইরকম 5 ওয়াট লেখা থাকে, 5 কিলোওয়াট, ওয়াট, হার্স এই দেওয়া থাকে এরকম এইচপি। তাহলে এই 5 এইচপি হর্স পাওয়ারের একটা আমরা পাম্প নিলাম, ও কাজ করে মনে করো 3 এইচপি, তাহলে ওর গায়ে লেখা হচ্ছে 5 হর্স পাওয়ার কিন্তু কাজ করে হয় 3 হর্স পাওয়ার, এইরকম। তার মানে যে আমরা ক্ষমতা বা কার্যকর ক্ষমতা আর কাছে কি প্রদত্ত ক্ষমতা, এই দুইটাকে একটু ভালো করে বুঝি। কার্যকর ক্ষমতা ও কি কি বলছি, কার্যকর ক্ষমতা, আর একটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এই যে প্রদত্ত ক্ষমতা, এই কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতা। এখন বুঝো এই কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা বুঝো ভালো করে। কার্যকর ক্ষমতা হচ্ছে আউটপুট ক্ষমতা, কি ক্ষমতা, আউটপুট ক্ষমতা। আউটপুট মানে যে ক্ষমতাটা হয় বাইরে থেকে দেয়, মানে একটা ইঞ্জিন কাজ করে যে পরিমাণ আমরা কাজ পাই সেটা হচ্ছে তার আউটপুট ক্ষমতা। ইনপুট ক্ষমতা কি, যেটা দেওয়া হয়, মানে যে ক্ষমতাটা আমরা ইঞ্জিনে দিই সেটা হচ্ছে ইনপুট ক্ষমতা, আউটপুট ক্ষমতা আমরা যেটা পাই। তাহলে এখানে মনে রাখো কার্যকর ক্ষমতা মনে রাখবা যে অঙ্ক করে যে ভ্যালু পাই বা অঙ্ক করে যে মান পাই। তাহলে অঙ্ক করে যে মান পাই, এটা হচ্ছে কার মান, এই আউটপুট ক্ষমতা বা কার্যকর ক্ষমতা। এই কার্যকর ক্ষমতার মান নির্ণয় করা যায় P' সমান mgh/t। এবার হচ্ছে কি ইনপুট ক্ষমতা। ইনপুট ক্ষমতা কি মানে গিভেন, মানে যেটা দেওয়া থাকে, এটা প্রশ্নে দেওয়া থাকে, এই যে দেওয়া থাকে মানে ইঞ্জিনের গায়ে যেটা দেওয়া থাকে বা প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ইনপুট ক্ষমতা। ইনপুট ক্ষমতার মান, এখন এই ইনপুট ক্ষমতা এটা তো ক্ষমতা গেল, এবার আছে কি দক্ষতা। ক্ষমতার পরে কি আছে, দক্ষতা। এই দক্ষতাকে বলা হয় কর্মদক্ষতা। এই যে এটা কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইটা দ্বারা। ইটা সমান দেখা যায় কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা।
কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, ক্ষমতা ইনটু হচ্ছে 100%। এটা হচ্ছে সূত্র। এখন বুঝো যদি ক্ষমতা দেওয়া না থাকে তাহলে ইটার মানে গুণ করে দেওয়া থাকে কার্যকর শক্তি, এই দেওয়া থাকে কার্যকর, কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি ইনটু 100%। এবার যদি কখনো এই প্রদত্ত কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তিটা দেওয়া না থাকে তখন কার্যকর শক্তি, কার্যকর তার মানে এরকম না, যদি প্রদত্ত ক্ষমতা দেওয়া থাকবে নিচে প্রদত্ত, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তিতে থাকবে, যদি এরকম হয় যে প্রদত্ত যে শক্তি, প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দেয় তাহলে কার্যকর শক্তি পাওয়া যাবে। তাই এটা লেখাও যাবে যে প্রদত্ত শক্তি, শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি এটা নির্ণয় করলেও পাওয়া যাবে। এখন শুনো এই ক্ষমতার একক বা ক্ষমতার এককগুলো কি কি লেখো। একক, এই একক, একক হতে পারে ওয়াট, ওয়াট ওয়াট হতে পারে, হতে পারে কিলো ওয়াট, হতে পারে মেগাওয়াট, মেগাওয়াট। এবং একটা প্রচলিত এটা মুখস্থ রাখো 1 এইচপি মানে 1 হর্স পাওয়ার সমান 746 জুল, 746 ওয়াট। এইটা মনে রাখো, এইটা মনে রাখো, 1 হর্স পাওয়ার বা 1 এইচপি সমান 746 ওয়াট। যদি এটার কখনো মান দেওয়া না থাকে, দেখো কি কি দেওয়া না থাকে, মনে করো পির মান যদি দেওয়া না থাকে, এই যে এটার মান যদি দেওয়া না থাকে, এই সূত্রগুলোকে এই দিক থেকে তাহলে সুবিধা হবে। দেখো কার মান দেওয়া থাকে, ইনপুট ক্ষমতা, ইনপুটের সূত্র কি কি, এই যে পি, পি সমান W/T, W সমান কি লেখা যায় mgh বাই হচ্ছে T লেখা যায়। যদি এই mg h টাকে আলাদা করলেও এরকম যে mg তো থাকলো, h টা আর t টা আলাদা করো, দেখো সরণ, h মানে কি সরণ বাই সময় সমান কি লেখা যায় বেগ, v সমান লেখা যায় এরকম, এই v সমান লেখা যায় সরণ বাই সময়। তাহলে h যেহেতু একটা সরণ, এসও তো একটা সরণ, তার মানে mg তো mg আর এই সরণের জায়গায় বসানো যাবে v, mg মানে হচ্ছে f, fv, তার মানে এই p সমান fv ও লেখা যায়। এটা একটা প্রশ্ন। তাহলে প্রতিটায় যদি ইঞ্জিনের ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা জানা থাকে, প্রদত্ত ক্ষমতা এই সূত্রগুলো দিয়ে বের করা যাবে। এবার সর্বশেষ যে জায়গায় আসছি চৌবাচ্চা খালি করা সংক্রান্ত, এগুলো তুলে নাও। এরপরে এসব চৌবাচ্চা খালি করা সংক্রান্ত, চৌবাচ্চা খালি করা সংক্রান্ত, চৌবাচ্চা খালি করা সংক্রান্ত। মনে করো চৌবাচ্চা খালি করা সংক্রান্ত মানে এরকম, এখন একটা চৌবাচ্চা দেওয়া আছে, মনে করো এরকম চৌবাচ্চা, এটা পানি জানি আছে, পানি আছে, চৌবাচ্চা খালি করা সংক্রান্ত। মনে করো এর উচ্চতা দেওয়া আছে, চৌবাচ্চার উচ্চতা মনে করো 20 মিটার, চৌবাচ্চার উচ্চতা কত মিটার, 20 মিটার। তাহলে এই খালি করতে আমরা কি নির্ণয় করব, ক্ষমতা নির্ণয় করব। মানে এই চৌবাচ্চাটা খালি করতে একটা ইঞ্জিনের কত ক্ষমতা, মানে কত ক্ষমতা একটা ইঞ্জিন প্রয়োজন। তাহলে এর সূত্র হচ্ছে P সমান mgh/T। দেখো এই mটা কি, mটা হচ্ছে এই পানির ভর, g তো মুখস্থ, h কি এই যে উচ্চতা, t টা কি সময়, মানে এই m ভরের পানিটাকে কত সময় ধরে এটাকে উত্তোলন করা হচ্ছে এটা। এখন দেখো যেহেতু এটা পানি, এটা কি পানি, তাহলে পানি আমরা ঘনত্ব মুখস্থ জানি, পানির ঘনত্ব কত 1000 কেজি মিটার ইনভার্স কিউব। তাহলে দেখো পানির ঘনত্ব মানে কি রো, আমরা একটা সূত্র জানি না, রো সমান m/v, তার পরিবর্তে m সমান কি লেখা যাবে রো ইনটু v। তাহলে m যে জায়গায় আছে ভালো করে বুঝো, m যে জায়গায় আছে এখানে কি লেখা যাবে রো, তার মানে এরকম লেখা যাবে এই যে রো v gh/T। এবার এই v মানে কি, v মানে হচ্ছে আয়তন, এই পাত্রের আয়তন মানে একটা চৌবাচ্চা, এর আয়তন কি লেখা যায় পাই আর স্কয়ার h, এই এটা সমান কি লেখা যায় এরকম যে পাই
আর স্কয়ার এইচ লেখা যায়। এবার তুমি বুঝো যদি ভির জায়গায় তুমি পাই আর স্কয়ার বসাও এবং এইচ বসাও তাহলে এইখানে একটা এইচ এইখানে একটা এইচ, দুই এইচ এর ঝামেলা লেগে যাবে, যার কারণে আমরা এইচটাকে এটাকে এল করে দিলাম যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। পরের লাইনে বুঝো রো এর পরিবর্তে কোনো কিছু নেই, রো ভির পরিবর্তে লেখা যাবে কি পাই আর স্কয়ার এল, আর এই দিক যে জি আছে জি, এদিকে এইচ আছে এইচ, নিচে আছে টি। এই পর্যন্ত আর কোনো ঝামেলা আছে কি নাই। এবার একটা জিনিস মুখস্থ এইখানে বিদ্যার মতো মনে রাখো, দেখো রো তো মানে পানির ঘনত্ব 1000, এই পাই এর মান মুখস্থ 3.1416, আর এর মান হচ্ছে এই যে কুয়া বা পাত্রের ব্যাসার্ধ, এল আর এইচ এই দুটাকে যদি আমরা জানতে পাই, এল আর এইচ যদি জানতে পাই, জির মান তো মুখস্থ টির মান দেখা, এই দুটো জানতে পারলেই আমাদের এই অঙ্কের চৌবাচ্চা খালি করা অঙ্ক সংক্রান্ত অঙ্ক শেষ। তাহলে এইখানে মুখস্থ রাখো এলটা কি, সাইড নোট করো, এই এল এর হচ্ছে যতটুকু পানি খালি করব, এলটা কি যতটুকু পানি খালি করব তার দৈর্ঘ্য রাখো, যতটুকু 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 পানি পানি খালি করব তার দৈর্ঘ্য মানে আমরা যতটুকু পানিকে খালি করব তার দৈর্ঘ্য। তাহলে এরটা কতটুকু, মনে করো এই যে এই পাত্রটা মনে করো আমরা এটা সম্পূর্ণ খালি করব, তাহলে এর মানটা কি সম্পূর্ণ 20, যদি বলে অর্ধেক খালি তাহলে হবে 10, যদি বলে 4/1 তাহলে হবে 5। তার মানে এর মানটা হচ্ছে আমরা যতটুকু পানিকে খালি করব ততটুকু। এইচ হচ্ছে এই এইচ হচ্ছে পানির ভর কেন্দ্রের সরণ, পানির ভর কেন্দ্রের সরণ। এবার তো ঝামেলা লেগে গেছে ভাইয়া, পানির ভর কেন্দ্রের সরণ কি, পানির ভর কেন্দ্রের সরণটাই আমরা এবার নির্ণয় করব। বুঝো এই পানির ভর কেন্দ্রের সরণটাকে ভালো করে বুঝবা, পানির ভর কেন্দ্রের সরণ ভালো করে বুঝবা, যদি একটার বুঝো তাহলে বাকিগুলো এমনিই করে দেবো। দেখো পানির ভর কেন্দ্রের সরণটা কিভাবে নির্ণয় করতে হয়, মনে করো এইখানে একটা পাত্র দেওয়া আছে, এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের মনে করো সম্পূর্ণ পানি আছে, এরকম সম্পূর্ণ পানি আছে, এটা সম্পূর্ণ পানি, মনে করো ওই পাত্রটা, এর উচ্চতা কত মিটার, এর উচ্চতা দেওয়া আছে 20 মিটার। তাহলে এই সম্পূর্ণ পানি খালি করতে ইঞ্জিনের ক্ষমতা কত, আমরা এটা প্রশ্ন মনে করে এরকম, সম্পূর্ণ খালি করতে কত ক্ষমতা ব্যয় হয়, খালি করতে কত ক্ষমতা ব্যয় হয়, এইটা হচ্ছে প্রশ্ন। মানে যদি আমরা এই ইঞ্জিনটা সম্পূর্ণ খালি করি তাহলে কত ক্ষমতা ব্যয় হয়, তাহলে সূত্রটা আমরা জানি কি, এই যে ক্ষমতা মানে পি সমান হচ্ছে কি mgh/t, তাহলে m এর পরিবর্তে কি লেখা যায়, এই যে উপরে লিখে রেখেছি রো ভি, তাহলে এই যে রো আর হচ্ছে ভি, জি তো জি, h/t, এইখানে রো এর মান তো রো, ভি মানে হচ্ছে কি, ভি মানে হচ্ছে পাই আর স্কয়ার এল ইনটু জি h/t, তাহলে এল এর মান আর হচ্ছে জি মান ধরে পারি শেষ, এখানে রো মুখস্থ, পাই মুখস্থ, আর মান দেওয়া থাকবে, জি মান মুখস্থ, টি এই যে এইচ আর এল ধরতে পারি শেষ, তাহলে আমরা একটু এল আর এইচ টাকে ধরব। এল এই এল সমান কত, দেখো এলটা কি জিনিস, এটা হচ্ছে যতটুকু পানি খালি করব, এইখানে কি বলছি সম্পূর্ণ খালি করতে, সম্পূর্ণ খালি করা মানে কি পুরোটাই খালি করব, পুরোটাই খালি করা মানে কি 20 মিটার, এই যে এল মানে হচ্ছে 20 মিটার। এবার আছে এইচ মানে কি, এই এইচ সমান মানে কিভাবে এইচটা কি জিনিস এটাকে আমরা একটু বের করব। তাহলে এইচটাকে এই এইচটা কি, এই এইচ এইটাকে একটু নিচে রেখে নাও, এইচটাকে আমরা কিভাবে নির্ণয় করব, এইচ সমান মনে করো এইচ সমান কি লেখা যাবে, এইচ সমান হচ্ছে বাই 2, এখানে লিখবা কুয়ার মুখ থেকে পানি, মুখ থেকে খালি মানে পানি খালি করার পূর্বে পানি পৃষ্ঠের গভীরতা, পানি পৃষ্ঠের উচ্চতা, মানে কুয়ার মুখ থেকে খালি করার পূর্বে পানি পৃষ্ঠের গভীরতা প্লাস কুয়ার মুখ থেকে খালি করার পরে, কুয়ার মুখ
থেকে খালি করার পরে পানি পৃষ্ঠের গভীরতা এই হচ্ছে আমাদের এইচ নির্ণয়ের মান। তাহলে এখানে এইচ এর মানটা যদি আমরা নির্ণয় করি, দেখো এইচ সমান কি বলছি, কুয়ার মুখ থেকে খালি করার পূর্বে পানি পৃষ্ঠের গভীরতা। 2 তো আগেই বসাইছি আমরা, 2 প্লাস প্লাস। এবার দেখো প্লাসের সামনে কি আছে, কুয়ার মুখ থেকে খালি করার পূর্বে। আচ্ছা বুঝো, এটা পুরাটাই পানি, মনে করো এটা পুরাটাই মনে করো গ্লাস, এই গ্লাসে পানি মনে করো ফুল আছে। এবার বলছি যে কুয়ার মুখ থেকে খালি করার পূর্বে পানি পৃষ্ঠের গভীরতা, পানি মনে করো বোস করা আছে, তাহলে এইখানে এই কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের গভীরতা, পানি তো এইখানে আছে, পানি যে জায়গায় আছে মনে করো পানি বরাবর আছে, কুয়ার মুখতে এই বরাবর, তাহলে খালি করার পূর্বে এইখান থেকে পানির পৃষ্ঠের কোন উচ্চতা আছে, পানি যে জায়গায় পানিতে পূরণ করা আছে, তাহলে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা কি আছে, নাই, তার মানে এটা হচ্ছে 0। আর পরেরটাকে বলছি কুয়ার মুখ থেকে পানি খালি করার পরে পানি পৃষ্ঠের উচ্চতা। এবার দেখো এই কুয়াটা তো পুরোটাই পানি ঢেলে ফেলা হয়েছে, তাহলে কুয়ার মুখ ছিল এটা, এর থেকে পানিটা ঢেলে ফেলার পর বলছে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের গভীরতা, এই যে পানি পৃষ্ঠ এবার এই জায়গায় আসছে, এটা পুরো গভীরতা কত 20, তাহলে এই যে পুরোটা হচ্ছে 20, তাহলে এইটার 20/2 মানে কত 10, এই যে 10 আছে তার এই মানটা 10 কোনটা, এই যে উচ্চতা মানে এই যে এইচ আর এলটা আমাদের ধরা মূল টার্গেট ছিল, এই যে এল আর এইচ। এল তো মানে জানি যতটুকু পানিকে আমরা কি করব, খালি করব তার মানে। আর এইচ নির্ণয়ের জন্য এখানে লিখে রাখছি, দেখো যে কি লিখছি, যে কুয়ার মুখ থেকে খালি করার পূর্বে পানি পৃষ্ঠের গভীরতা, কুয়ার মুখ থেকে খালি করার পরে পানি পৃষ্ঠের গভীরতা। এই দুটো যদি কেউ বুঝো তাহলে পরের জিনিসটাকে একটু তাকাও ভাই, পরের জিনিসটা বুঝলেই তুমি অ্যান্সার দিতে পারলেই, পরেরটাকে যদি অ্যান্সার দিতে পারো তাহলে এই কাজ শেষ। মনে করবে এটাকে সেটা বুঝছেন। এবার পরেরটা এসো, মানে একটা পরের এইটুকু বুঝলেই কাজ শেষ। দেখো এইটার অ্যান্সারে কিভাবে ধরতে হয়, এই যার এলটা ধরে পাইলেই অ্যান্সার হবে। দেখো ভালো করে বুঝো, মনে করো এইখানে একটা পাত্র দেওয়া আছে, এই যে পাত্র, এই পাত্রের এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি, এটার পুরো উচ্চতা দেওয়া আছে 40 মিটার। এবার এখানে বলছে সম্পূর্ণ খালি করতে, সম্পূর্ণ খালি করো, মনে করো এটা পুরোটাই খালি করো এটা, তাহলে পুরোটাই খালি করার জন্য আমার দুইটা জিনিস ধরা দরকার, এল আর এইচ। আমি এল আর এইচটা ধরা শেখাচ্ছি। মনে করো এল মানে পানি যতটুকু খালি করি, দেখো পানি তো আছেই অর্ধেক, তাহলে পুরোটা 40-এর অর্ধেকটা কত 20, তাহলে এই 20 তো খালি করেছি, তাহলে এই এল এর মানটা হচ্ছে 20। আর এইচটাকে বুঝো, এইচটাকে জানি আমরা 2 দ্বারা ভাগ করতে হয়, এবং উপরে এই প্লাসের সামনে বসাইতে হয় কি, কুয়ার মুখ থেকে খালি করার পূর্বে। দেখো আমরা খালি করছি এখন করিনি, খালি করার পূর্বে কুয়ার মুখ, তাহলে কুয়ার মুখ কোনটা, এই বরাবর, তাহলে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা, তাহলে এই যে পানি পৃষ্ঠের উচ্চতা এইটা, তাহলে পানি খালি করার পূর্বে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা। এবার পানি পৃষ্ঠের উচ্চতা কত দেওয়া আছে এখানে, এর নিচেরটা যদি 20 হয়, উপরেরটা 20, তাহলে এটা হচ্ছে সেই 20। এবার পরের অংশটা কি, কুয়া থেকে পানি খালি করার পরে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের গভীরতা। এবার দেখো পানি তো এবার পানি ঢেলে দিচ্ছে, দেওয়ার পর পানি এই পর্যন্ত নেমে আসছে, আমরা বলছি যে শেষটা কি, কুয়ার মুখ থেকে পানি খালি করার পরে পানি পৃষ্ঠের গভীরতা। তাহলে পানি যখন সম্পূর্ণ নাই তখন এই কুয়ার মুখ থেকে উচ্চতা কত মিটার, 40 মিটার, তাহলে এই যে 40, তাহলে 40 আর 20 60, 60কে 2 ভাগ করলে 30, এই যে তার হচ্ছে 30 মিটার। এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে, তাহলে এল আর এইচটা বুঝিয়ে পাইলেই কুয়ার অঙ্ক শেষ। তাহলে কুয়ার অঙ্ক যদি শেষ হয় এই পর্যন্তই
টাইপ আমরা হচ্ছে মোট 5টা টাইপে ভাগ করছি। 5টা টাইপের বাইরে আর একটা টাইপ আছে, সেটা একটা আছে সরল দোলক। এই অধ্যায়ে আর একটা আছে সরল দোলক। সরল দোলক 2 নম্বর যে ক্লাস, 2 নম্বর ক্লাসে করাবো। এবার কথা হচ্ছে যে আমরা যতগুলো করছি, যতগুলো সূত্র যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ক্লাসটা স্লো করে দেখো, দেখলে ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারবা। তারপরেও যদি কোনো জায়গায় ঝামেলা মনে হয় তাহলে কমেন্ট করে জানাইও, আমি পরবর্তীতে ঠিক করব। এবার এই যে পরের যে অংশ, মানে এর পরের যে ক্লাসে আমরা কি করবো, এই সূত্রগুলোর উপর থেকে ভিত্তি করে যতগুলো সালের কোশ্চেন আছে, 15 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে সবগুলো কোশ্চেনের আমরা সমাধান করব ধরে ধরে, এবং এমসিকিউ সমাধান করব।